আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা হচ্ছে অনলাইনে ক্লাস করছে তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, একটু দেখো যে বোর্ডে লেখা ক্লিয়ার কিনা এটা একটু কমেন্ট করো, তারপরে আমরা কথা বলা শুরু করব। একটু কমেন্টে লিখলে হবে যে লেখা ক্লিয়ার কিনা। লেখা কি ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। একটু বলি, আমাদের আজকের যে লেকচার যে টপিকগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু অনলাইন ক্লাস, অনেকে অনেকক্ষণ বসে আসো, এই জন্য আমি সরাসরি ক্লাস শুরু করছি। তোমরা যারা এর আগে কি আমার ক্লাস করা হচ্ছে কারো? অনলাইনে ক্লাস করো নাই কখনো? আমার ফার্স্ট ক্লাস তোমরা তোমরা কেউ আমার ক্লাস করো না এর আগে? আচ্ছা, আর যারা হচ্ছে অনলাইনে ক্লাস করতেছো তাদেরও কি আজকে প্রথম ক্লাস নাকি এর আগে আমার কোনো ক্লাস করা হয়েছে একটু বলো তো? আজকে কি প্রথম? দিলাম। এর আগে করা হয়েছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাস সরাসরি শুরু করি। একটু বলি, আজকের লেকচারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটার মধ্যে একটা হচ্ছে বানান। তো বানান থেকে মোটামুটি একটা প্রশ্ন আসবেই। আমরা তো ধরো যে ক্লাস 1 থেকে বাংলা পড়ি, তখন আমরা পড়তাম আমার বাংলা বই, একটা বই ছিল নাকি তোমার বাংলা বই? বইয়ের নাম কি ছিল বলো তো? এখনো কিন্তু এই বইগুলো আছে, আমার বাংলা বই। তো ক্লাস 1 থেকেই মোটামুটি আমরা বাংলা পড়া শুরু করি, অ আ দিয়ে আমাদের স্বরবর্ণ দিয়ে। তারপরে আমরা আস্তে আস্তে বানান শিখি, শব্দ শিখি, বাক্য শিখি। কিন্তু তারপরে বাংলা বানান নিয়ে যথেষ্ট ঝামেলা। কেন ঝামেলা? কারণ হচ্ছে যে বাংলা বানান সর্বপ্রথম কবে প্রবর্তিত হয় জানো? অফিসিয়ালি বাংলা বানান ভাষা আগে আসছে নাকি বানান আগে আসছে? আগে তো ভাষা আসছে নাকি? খ্রিস্টপূর্ব প্রায় সেই ৫,০০০ বছর আগে থেকে আমাদের এই বাংলা ভাষা জন্ম, আমরা যদি ওইভাবে বলি। হ্যাঁ, তো আগে ভাষা আসছে, তারপরে কি আসছে? ব্যাকরণ। আর ব্যাকরণের একটা বিষয় হচ্ছে বানান। কিন্তু আমরা এই বানানগুলো ভুল করি এবং বানানগুলোর মধ্যে কনফিউশন থাকে। ধরো তুমি মুমূর্ষু বানান লিখতে গিয়ে নিজেই মুমূর্ষু হয়ে যাও। মুমূর্ষু বানান লেখো তো দেখি কার কার হয়, বলো তো মুমূর্ষু লেখো তো দেখি। অনলাইনে কমেন্টে লিখো মুমূর্ষু বানান কতবার চেঞ্জ করতেছো, তারপরে দেখি তো তুমি কি লিখছো। মুমূর্ষু অনলাইনে লিখো তো বাচ্চারা, দেখি আপু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি ধরো এই যে মুমূর্ষু বানানটা তুমি যদি একটু টেকনিক খেয়াল করো, তাহলে মুমূর্ষু বানান লিখতে গিয়ে কিন্তু তুমি আর মুমূর্ষু হবে না। কেন? কারণ ধরো মুমূর্ষু হইলে শুধু মনে রাখবা 121 কল দিবা। 121 কাস্টমার কেয়ার নাম্বার না? এই নাম্বারে কল দিলে যে কোনো ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। আমাদের অ্যাম্বুলেন্স লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, একটা সমাধান তো পাওয়া যায় নাকি? তাহলে মুমূর্ষু হলে কত নাম্বারে কল দিবা? 121। এখন তুমি চিন্তা করো, তাহলে মুমূর্ষু বানানটা তুমি শিখতে চাচ্ছ। 1 মানে রস্যকার আর 2 মানে, এখন কি আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এইভাবে যদি প্রত্যেকটা বিষয়, মানে সব টেকনিক দরকার নাই, যে বিষয়গুলো খুবই কনফিউজিং সেগুলো কি করবে একটু টেকনিক। তাহলে মুমূর্ষু বানান তুমি এইভাবে মনে রাখতে পারো যে মুমূর্ষু বানান মানে কি, অর্থাৎ 121 এরকম কিছু কোডিং দিয়েও চেঞ্জ করা যায় বানান। আচ্ছা, এরপরে উচ্চারণ নিয়ে আমরা কথা বলবো। উচ্চারণের কিছু ব্যাপার আছে যেগুলো উচ্চারণের ক্ষেত্রে খুবই দরকার। হ্যাঁ, তোমরা এখানে ধরো ম্যাক্সিমাম তোমরা হচ্ছে নার্সিং স্টুডেন্ট এরকম বা ডিপ্লোমা নার্সিং যেটা বলি। তো অনেকেই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা লাগে, লাইফের ক্ষেত্রে পরীক্ষা তো আসবে কিন্তু লাইফেও লাগে। ঠিক আছে, কারণ আমাদের বর্তমান যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু একদিন বলে ফেলছিল পিপিপি, আসলে পিপিই কিন্তু বলে ফেলছে কি পিপিপি। এই যে উচ্চারণ, বানান, সবকিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে। এটা সন্ধিও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন আসবে, ধ্বনি পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। আর অপরিচিত ঐক্যতান যেহেতু আমাদের বিশ্বকবির লেখা, জানো যে নোবেল বিজয়ী সাহিত্যিক, এটা গুরুত্বপূর্ণ।
তো আজকে আমরা শুরুতে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। এটা নিয়ে আমরা চাইলে 2 ঘন্টা ক্লাস নিতে পারি, তোমার খুব ভালো লাগবে, কিন্তু দরকার নাই। আমরা যদি এখান থেকে মোটামুটি 15 মিনিট কথা বলি ধ্বনি পরিবর্তন নিয়ে, তোমার কোনো সমস্যা থাকবে না। কারণ আমরা এই বিষয়গুলা বাচ্চাদের মতো মুখস্থ করবো না, আমরা এগুলা কি করবো, টেকনিকে করবো। হ্যাঁ, কারণ তোমরা এখানে যথেষ্ট ম্যাচিং। আমি সবাইকে কি আনমিউট করে দিব, না হলে তো তোমরা মিয়া কথা বললে তো এখানে সাউন্ডের প্রবলেম হয়। সবাইকে হচ্ছে মিউট করে দেই, ঠিক আছে? তোমাদের যত হৃদয়ের যত কথা আছে সব কমেন্টে বলবা। হ্যাঁ, এখানে হচ্ছে সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা লিখবো, তোমরা তাহলে প্রথমে লিখো হচ্ছে ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু বলো তো, তোমাদের এই যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসবে সেটা কি এমসিকিউ আসবে নাকি লিখিত আসবে? এমসিকিউ আসবে। এখন তাহলে ধ্বনি পরিবর্তন কাকে বলে তার 14 গোষ্ঠী সম্পর্কে আলোচনা করে, এটা তোমার জানা দরকার আছে। তোমার জানা দরকার পরীক্ষায় কি আসবে, একটা উদাহরণ দিয়ে বলবে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এটা কি সমীভবন নাকি বিষমীভবন, এটা কি তোমার মধ্যস্বরাগম নাকি অন্তঃস্বরাগম, মানে এটা কোন ধরনের পরিবর্তন, 4টা অপশন দেওয়া আছে। তো তোমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তোমরা এই বয়সে যা দেখো সেটাই ভালো লাগে। মানে আমি অপশনের কথা বলতেছি। ধরো তুমি দেখতেছো অপশন ক, মনে হয় ক সঠিক, তারপর মনে হয় খ সঠিক, তারপর মনে হয় উপরে সবগুলোই সঠিক। এটা বয়সের দোষ। হ্যাঁ, তো আমাদের মতো যখন বয়স হবে তুমি যা দেখবা ওইটাই কিন্তু ভালো লাগবে না, তখন তুমি কিন্তু বিচার বিশ্লেষণে একটা কি পাবা, সুযোগ পাবা। তো আমরা আজকের ক্লাসে এই বিষয়টা এমন ভাবে আলোচনা করবো, আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা থাকবে না। আচ্ছা একটু খেয়াল করো, আমরা প্রথমে ধ্বনি সম্পর্কে জানি সংক্ষেপে। ধ্বনি মানে কি বলতো? ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, ধ্বনি মানে শব্দ না, ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। হ্যাঁ, তো ধ্বনি মানে যদি আওয়াজ হয়, আচ্ছা বলতো তো তাহলে ধ দন্ত ন দীর্ঘ ই বলতো এই ধ্বনি মানে কি? খুব পছন্দ তোমাদের এটা, তাই না? এই ধ্বনিটা মেয়েদের সম্পদশালী নাকি সমৃদ্ধশালী বলতো? তুমি বলছো সমৃদ্ধশালী, আর আরো বলতেছে সম্পদশালী। দুইটাই শুদ্ধ না একটা শুদ্ধ? বলো, এক শুদ্ধ নাকি 2 শুদ্ধ? অনলাইনে যারা তারা কমেন্ট করো, তোমরা কি 1 নাম্বার না 2 নাম্বার? বলো, এই বলো তোমরা কত নাম্বার? কমেন্ট করো 2 প্লিজ। স্যার, 2 হবে স্যার। অনলাইনে যারা একটু কমেন্ট করো, তোমরা কি, তোমাদের মতে কোনটা সঠিক? এক সঠিক নাকি 2 সঠিক বলো তো? আচ্ছা 1 নাম্বার। এক সঠিক। কেন বলো তো? তোমরা আচ্ছা শোনো, আমি অনেক কঠিন নিয়ম বলবো, কিন্তু আমরা বিষয়টা মনে রাখবো টেকনিকে। নিয়মটা কি? একটা বিশেষণকে পুনরায় বিশেষণ করা যায় না। কি বলছি বলো তো? প্রয়োজনে কথাটা লিখে রাখো যে একটা বিশেষণকে মানে পুনরায় বিশেষণ করা যায় না। এখানে একটা বিশেষণ আছে, কি আবার বিশেষণ করো তুমি? আচ্ছা ধরো আমরা যদি বলি বাংলাদেশ কেমন দেশ, বাংলাদেশ সমৃদ্ধ দেশ, তাহলে বলো সমৃদ্ধ শব্দটা কি? বিশেষণ, তাই না? তাহলে এটার সাথে আবার কি সমৃদ্ধশালী এটা যুক্ত করে কি আবার তোমরা বিশেষণ করবা? তাহলে বলো এটা কি? তাহলে আমি যেটা বলছিলাম যে তার মানে এই বাংলাদেশ কিন্তু সমৃদ্ধশালী দেশ, এটা বলা যাবে না। কি বলতে হবে? বাংলাদেশ কেমন দেশ? সমৃদ্ধ দেশ। আচ্ছা তুমি কি বলতে পারবা বাংলাদেশ সম্পদ দেশ? এটা বলা যাবে কেন? কারণ সম্পদ শব্দটা কি? বিশেষ। তাহলে কি বলতে হবে? বাংলাদেশ কেমন দেশ? সম্পদশালী দেশ। এখন আমরা বিষয়টা একটু সহজে মনে রাখবো। কিভাবে আমরা মনে রাখবো? সম্পদ থাকলে শালী থাকবে, সম্পদ না থাকলে শালী থাকবে না। কি বলছি বলতো? মাথা থেকে মাইন্ড করতেছো তোমরা? সম্পদ থাকলে কি থাকবে? শালী থাকবে, আর সম্পদ না থাকলে। আচ্ছা তাহলে এর মানে কি বলতো? এর মানে হচ্ছে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে সম্পদ শব্দের সাথে কি থাকবে? শালী শব্দটা থাকবে, আর এমনি সমৃদ্ধ শব্দের সাথে কি থাকবে? শালী থাকবে না। মানে কথাটা একটু টেকনিকে বললে কি বেশি মনে থাকে। বোঝা গেল বিষয়টা? তাহলে কারণ হচ্ছে তুমি মানে যতই মনে করো আলটিমেটলি কিন্তু এগুলো মনে থাকে না। পরীক্ষা হলে এমন একটা জায়গা, এখানে তাপমাত্রা কত ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পরীক্ষা হলে সেটা 100 মানে 120 হবে। পরীক্ষা হল ভাইবা এরকম একটা জায়গা, একজন ভাইবা থেকে প্রশ্ন করতে যে আপনার পিতার নাম কি বা চাচাইটা বলো,
অপশন পড়তে পড়তে একটা অবস্থা হয়েছে, ঠিক আছে? সুতরাং এই কারণে আমাদের যেটা করতে হবে যে বিষয়গুলো খুব সহজে মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, অ দন্ত নমস্কার এই ধ্বনি মানে কি বলো তো? তোমরা কি চা খাবা? খাইতে চাইলেও আমার পক্ষে দেওয়া সম্ভব না, তোমরা আমাকে বাঁচাইছো আর কি। একবার এরকম নোয়াখালীতে গেছি আমি, লক্ষ্মীপুরে। তো শিল্পকলা একাডেমিতে বিসিএস এর সেমিনার নিচ্ছি। তো ওইখানে জিজ্ঞেস করছি যে তোমরা কি চা খাবা, আপনারা কি চা খাবেন? বলছে জি স্যার। আমি বললাম যে ভাই এই জন্য আপনারা নোয়াখালী, এতগুলা মানুষের ওইখানে প্রায় 750 মতো মানুষ ছিল, কেমনে চা খাবো? পরে আমি বললাম যে আমি আন্তরিকভাবে দুঃখিত, সম্ভব। তোমরা যদি বলতা জি স্যার খাবো, সম্ভব এটা দুজনকে নিয়ে আসা এখন। আচ্ছা, তো দেখো এখানে এই ধ্বনি শব্দের অর্থ কি, পারো না কেউ? এখন এই মেয়েরা যারা পারো না এই ধ্বনি, এখন মনে করো তোমার যদি কোনো ছেলে বলে যে এই তুমি তো অনেক ধ্বনি, এই জন্য আমি তোমার খুব পছন্দ করি। এখন তুমি যদি এই ধ্বনি মানে মনে করো সম্পদশালী, আসলে এই ধ্বনি মানে হচ্ছে সুন্দরী মেয়ে। ধ্বনি মানে কি? সুন্দরী মেয়ে। কেন বলতো? দেখো গানে বলে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি মানে কি? সুন্দরী মেয়ে নাচো তো দেখি। এখন কোন ছেলে যদি তোমাকে বলে যে তুমি তো অনেক ধনী এই জন্য পছন্দ করি, মানে কি তুমি অনেক সুন্দরী এই জন্য পছন্দ করি। আর তুমি যদি এটা মনে করো ধনী মানুষ, তুমি বলবো যে তুই আমার বাবার সম্পত্তির দিকে তাকিয়েছিস শয়তান, আর কিছু বাস মন পাবি না, ঠিক আছে? আসলে কি সে ওইটা মিন করে বলছে? ছেলেদের কিন্তু সাদা মানে কি নাই, না না, কারণ কি রস্যইকার দীর্ঘইকার আমাদের বাংলা ভাষায় খুব একটা পার্থক্য নাই। তুমি কি বলবা যে আমার বাবা ধনী, এরকম বলবা? একই উচ্চারণ এসে। আচ্ছা, এবার আসো আমরা আজকের ক্লাসে যেটা করবো সেটার নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। এখন বলো এই ধ্বনি পরিবর্তন আমরা কি মুখস্থ করবো নাকি সিস্টেম শিখবো? তুমি এক সেকেন্ডে আনসার করতে পারবা, প্রশ্ন পড়া শেষ, আনসার করা শেষ, বিষয়টা চিন্তা করো কি আসবে, যে কোনটা সমীভবন কোনটা বিষয় ভবন, এই বিষয়গুলো আমরা টেকনিক করব। সবার কাছে কি 9 10 এর বোর্ড ব্যাকরণটা আছে? 9 10 এর বোর্ড ব্যাকরণ এইখানে দরকার নাই, বাসায় থাকলে হবে। তোমরা যেটা করবা যে পুরাতন যে ব্যাকরণ, 9 10 এর কোন ব্যাকরণ দেখাই দেই, দাও তো নম্বরটা। এই বইটা হচ্ছে 9 10 এর পুরাতন ব্যাকরণ, অনেক সমৃদ্ধ একটা বই, আমরা এই বইটা ফলো করব। এখন বর্তমানে কিন্তু একটা নতুন বই করছে সরকার, মানে একেবারে সেটা 2021 সালে, সেটা খুবই সংক্ষিপ্ত, আমরা ওইটা থেকে প্রিপারেশন নেব না, নিব কোনটা থেকে? এইটা থেকে। তো এই বইতে আরো কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? দেখবা এই বই পড়তে গিয়ে দেখবা কিছু অতিরিক্ত উদাহরণ আছে, সন্ধি প্রত্যয় এবং সমাস, কিন্তু সলিউশন করা আছে কোথাও? সলিউশন নাই। আমাদের মূল সমস্যা কি, আমরা পড়ি কিন্তু ওই সলিউশন গুলো করতে পারি না। আবার এই বই কিছু এমসিকিউ আছে, দেখবা এই যে একটা এমসিকিউ, এগুলো সলিউশন কোনো বইতে আছে নাই। এই বিষয়গুলো আমি লাস্টের দিকে বলে দিব, এগুলো কোথা থেকে পড়বা। তাহলে এই ধ্বনি পরিবর্তনটা একটু সংক্ষেপে 1 মিনিটে বলি। ধ্বনি পরিবর্তন জিনিসটা আসলে কি? ধ্বনি পরিবর্তন মানে আওয়াজের পরিবর্তন। বলো ধ্বনি পরিবর্তন মানে কি? লেখা রাখো কথাটা, তো ধ্বনি পরিবর্তন মানে শুধু আওয়াজের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। ল্যাপটপে আসলে এটা ক্লিয়ার আসে না, বুঝতে পারছো? তোমরা যারা অনলাইনে আমাকে দেখতেছো এখানে কিন্তু খুবই ভালো আসতেছে, আমি কিন্তু বাস্তবে মোটামুটি ভালোই সুন্দর, জানে না সুন্দর না হলেও কালো না, চকলেট কালার আর কি। দেখো এই ধ্বনি পরিবর্তন মানে কি বলছি? আওয়াজের পরিবর্তন, অর্থের পরিবর্তন না। এই কথাটা কেন বললাম? স্টুডেন্টরা খুব শয়তান। একবার ক্লাসে পড়াচ্ছি যে দেখো লাফ থেকে ফাল, এটা হলো ধ্বনি বিপর্যয়। আমরা মনে রাখবো কিভাবে ধ্বনি বিপর্যয়, আমরা বলবো এই বিষয়গুলো। যেমন উল্টা না, বিষয়টা হচ্ছে ধরো প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখন অনেক উলট পালট ঘটনা ঘটে। ধরো এই ঘরে টিনের চাল ওই ঘরে চলে যায়, ওই ঘরে এই ঘরে চলে আসে, এরকম একটা উলট পালট ঘটনা কিন্তু ঘটে যায়, গাছের ডালপালা ভেঙে এখান থেকে ওইখানে চলে যায়, এরকম হয়। তাহলে ধ্বনি পরিবর্তন মানে কি? সাউন্ডের একটা উলট পালট। রিক্সাকে আমরা কি বলবো? রিস্কা। রিক্সাকে কি বলবো? বলে না এরকম শিক্ষিত মানুষ হয় রিক্সা, আসলে কি হবে? রিক্সা। এরপর আমরা বলি ছাগলটা লাফ মেরেছে, এটা না বলে আমরা কি বলি? ফাল মেরেছে, বলি না এরকম? লাফ থেকে ফাল। এখন এক স্টুডেন্ট বলতেছে স্যার তাহলে লাফ থেকে ফাল না বলে আমরা যদি বলি লাফ থেকে মাল, এটা কোন ধরনের পরিবর্তন? আমি বললাম এটা কোনো ধরনের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ অর্থ চেঞ্জ হয়ে গেছে। আমরা কি কোনোদিন বলি ছাগলটা মাল মারছে? কখনো বলি? কারণ মাল আরবি শব্দ, লাফ মানে জাম, আর মাল মানে ওয়েলথ মানে সম্পদ। মাল কি শব্দ? আরবি শব্দ। মাল শব্দের অর্থ কি? সম্পদ। অবশ্য মানুষের নামও মাল আছে আমাদের দেশে, যেমন আবুল মাল নিজে একটা মাল।
মানে বিষয়টা এখন বিষয়টা হচ্ছে একবার উনি নাকি এরকম একটা জোকস আছে এরকম, তো উনি নাকি একবার লিফটে উঠতেছে, তো জিজ্ঞেস করছে যে লেখা আছে এই লিফটে মাল ওঠানো মানে উনি বলছে যে এটা কে লিখছে, বা স্যার আমি জানতাম না যে আপনি এই লিফটে আসবেন। এখন লিফটে যদি লেখা থাকে মাল ওঠানো মানে উনি করতে পারবে? তাহলে এখন তুমি বলো, তাহলে লাভ থেকে ফাল এটা ধ্বনি পরিবর্তন হবে, কিন্তু লাভ থেকে মাল এটা কি ধ্বনি পরিবর্তন হবে? তাহলে আমরা কি জানলাম বেসিকটা, যে ধ্বনি পরিবর্তন মানে শুধু কি পরিবর্তন হবে, কিন্তু অর্থের কি হবে না পরিবর্তন। তাহলে এবার আসো ধরো, এবং আমরা ধরো স্কুল বলতে যা বুঝাই স্কুল বলতে কিন্তু তাই বুঝাই, কিন্তু স্কুল কারা বলে, একটু অশিক্ষিত মানুষ যারা বা যারা একটু মানে অবচেতন মানে কিন্তু আমরা বলে ফেলি অনেক সময়। আচ্ছা, এবার আসলে আমরা ধ্বনি পরিবর্তন করব। আমাদের বাংলা ভাষায় দুই ধরনের ধ্বনি আছে, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ধ্বনি পরিবর্তন কয় ভাবে হয়? নরমালি দুই ভাবে, একটা হচ্ছে স্বরের পরিবর্তন আর একটা কিসের ব্যঞ্জনী পরিবর্তন। এই দুই ধরনের সাউন্ড কি হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু শুধু কি হবে সাউন্ড পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন হবে। এবার আমরা প্রথমে যেটা বলবো খুবই একটা সিম্পল বিষয়, সেটার নাম হচ্ছে স্বরাগম। তোমরা জাস্ট খাতার মধ্যে টুকটাক একটু লিখে রাখো স্বরাগম মানে কি। স্বরাগম মানে স্বরের আগমন। এখন এটা তিন জায়গায় তো হতে পারে। ধরো একটা হচ্ছে আদি, আদি মানে কি বলতো শুরু, আর মধ্য মানে কি, আর অন্ত মানে কি। আদি স্বরাগম মানে শুরুতে আসবে, আর মধ্য স্বরাগম মানে মাঝখানে আসবে, অন্ত মানে কি শেষে আসবে। এখন খেয়াল করো, ধরো স্কুল একটা শব্দ, কিন্তু আমরা এখানে অনেক সময় কি শুরুতে কি স্বরধ্বনি নিয়ে আসি না? আমরা কি বলি? আমরা বলি টুনি স্কুলে যায়, টুনি বারান্দায়, টুনি বা তোমার টুনি কথা শুনে না। তাহলে স্কুলকে আমরা কি বলতেছি? স্কুল বলতেছি না। তাহলে স্বরটা কোথায় আসছে? আদিতে। তাহলে এটার নাম কি স্বরাগম? আদি স্বরাগম। এরকম অনেক হইতে পারে। স্টেশনকে আমরা কি বলি? স্টেশনের রেলগাড়িটা বাইপা চলে ঘড়ির কাঁটা, তার মানে কি স্টেশন থেকে স্টেশন। এবার আসো আমরা যদি বলি চার থেকে চার। আচ্ছা তোমরা বল না বন্ধুদেরকে দুস্থ করে এমন মায়ের দিব, বলো না এরকম মার কি বলতেছ? তাহলে এটার নাম কি স্বরাগম? কারণ আসছে কোথায়? মাঝখানে। এবার ধরো আমরা বেঞ্চ একটা শব্দ, আমরা এখানে অনেক সময় কিন্তু বলে ফেলি বেঞ্চ। বেঞ্চকে আমরা কি বলে ফেলি? তাহলে বলো তো বেঞ্চি সাউন্ডটা কোথায় আসছে, মাঝখানে নাকি শেষে? অনেকে কিন্তু মনে করে মাঝখানে আসছে, কিন্তু আমরা কি বর্ণের পরিবর্তন করতেছি নাকি ধ্বনির? বলো চা কোন ভাষা শব্দ? তাহলে পৃথিবীতে চায়ের প্রচলন প্রথম কোথায় হয়? চীনে। বুঝতে হবে। তাহলে আমরা যদি বলি চিনি ও এলাচি দিয়ে চা খেলে লিচুর মতো লাগে, বলছে বলতো চিনি এলাচি দিয়ে চা খেলে কিসের মতো লাগে? তাহলে এগুলো সবই কি শব্দ? চেনা শব্দ। বিষয়গুলো মাথার মধ্যে এইভাবে সেট করতে হবে। প্রথমে বিষয়টা যদি বলো জাপানি মেয়ে হাসনা হানা রিক্সায় যায়, কিন্তু সুনামের সময় যায় না, কোথায় যায়? জুডো কারাতে শিখতে। এগুলো সবই কি শব্দ? জাপানি শব্দ। তাহলে রিক্সার প্রচলন প্রথম কোথায় হয়? জাপানে। কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি রিক্সা আছে কোন শহরে? আচ্ছা তাহলে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। যারা অনলাইনে ক্লাস করতেছো একটু বলো তো এটা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো। তোমরা মনে হয় ঘুমাচ্ছ। বাংলা ক্লাসে যারা ঘুমাবে তারা বাসর ঘরে ঘুমাও। কমেন্ট করো ক্লিয়ার কিনা। স্বীকার করে কোনটা মানে যেটা বলছি আগে তাহলে বলেছে। আচ্ছা এবার দেখো যেটা বলছিলাম, তাহলে আমরা এতক্ষণ বললাম কি স্বরাগম, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো তো? আমাদের একটা জিনিস হচ্ছে মধ্য স্বরাগম, যেটা এটার সাথে সমস্যা হচ্ছে অপিনিহিত। এই শোনো বাংলা টিচাররা কিন্তু এরকম হয়। তোমরা কি আমার কথা মাইন্ড করতেছো? না। 18 বছর তো সবার নাকি? এখন তো আর বলতে পারবো না ভাই আমার 18 হয় নাই, মাঝখানে লকডাউনে না হইলে এখন হয়ে গেছে। কথা বলো নাই? তার মানে 18 বছর বয়স মানে মোটামুটি তুমি ভোটাধিকার দিতে পারো। আর কি করতে পারো? দিবে না পরিবার থেকে। এখন আচ্ছা তবে এখন দেখো এই যে আমরা যদি বলি 4 থেকে 4, এটা কি মধ্য স্বরাগম একটা আমি করছি না? তো মাঝখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসছে না? এখন আমাদের সমস্যা হচ্ছে অপিনিহিত কোনটা। ধরো আমরা এইখানে বললাম চলিয়া, এখান থেকে বললাম সইল্লা, এখন দেখো তো মাঝখানে কি স্বরধ্বনি আসছে নাকি আসে নাই? আসছে। এখন তুমিও তো আবেগে বলবা যে ভাইয়া এটা হচ্ছে কি মধ্য স্বরাগম, কিন্তু আসলে কি এটা মধ্য স্বরাগম? এটার নাম কি? অপিনিহিতি। এখন কেন বলো তো অপিনিহিতি? মনে করো আমি এখানে নাই, স্ক্রিনের সামনে নাই, দেখা যাচ্ছে না, তাই না? এখন আমি নতুন করে এখানে আসলাম, তাহলে এটাকে আমরা বলবো আগমন, তাই না? কিন্তু আমি ধরো জাস্ট এখানে ছিলাম, এইখানে আসলাম, এটা কি আগমন বলা যাবে? তাহলে দেখো বলো তো চলি কোথায় আছে?
লয়ের পরে আছে না, কিন্তু আমরা বলছি কোথায় আগে। বিশেষ করে এই ওপেন হিতে কাজটা কারা করে, যারা বরিশালে কেউ থাকলে আমি দুঃখিত, আর বরিশালে কেউ নাই এটা আমি বিশ্বাস করি না। কোন একটা ক্লাসে বরিশাল নোয়াখালী কুমিল্লা থাকবে না এটা আমি কখনোই বিশ্বাস করি না। বরিশালে কে কে সত্যি করে বলো, এই যাতে পাওয়া গেছে। তুমি কি বলছিলে অর্ধেক তুলছ, তার ওই দিকেও নাই ভাই, ঠিক আছে কেউ? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তোমার বরিশালের মানুষ তলিয়াকে কি বলে? তৈলা। বলিয়াকে তারা কি বলে? কিন্তু বললা দিন মরছে না, মোর ভাই বরিশাল ওই যাইতে আছে এরকম বলে। তো যাই হোক, আমি বরিশালে ক্লাস দিতে যাই, তো ওদের ভাষা মোটামুটি শুনছি। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এই বিষয়টা মাথায় রাখি যে মধ্যসড়ক আমার ওপেন নীতির মধ্যে পার্থক্য, ওপেন নীতি মানে বরিশাল এক কথা, আমার কথা মাইন্ড করা জাস্ট শেখার জন্য আমরা বিষয়গুলো চিন্তা করতেছি। বরিশাল তাহলে ওরা মানিয়া কি বলবে? মাইন্যা নিমোয়ানে। আচ্ছা, তাহলে মোটামুটি বিষয়টা ক্লিয়ার যে বরিশাল মানে হচ্ছে ওপেন নীতি। এখন আমরা এটার সাথে আরো একটা মজার বিষয় শিখব। কি সেটা? আমাদের অনেক সময় অভিশ্রুতি আসে। অভিশ্রুতি কাকে বলে? তুমি 9 10 এর বোর্ড ব্যাকরণটা বের করো, সেখানে অভিশ্রুতি সম্পর্কে যে তথ্য লেখা রাখছে এটা পড়ার পরে তোমার মাথা ঘুরে যেতে পারে। কি লিখছে? বলছে বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। কিছু বুঝছো? আমি বুঝি নাই। এখন তুমি যদি সারাদিনে পড়ো, হ্যাঁ বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে তদনুসারে পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি, মানে অনেক এমন ভাবে পড়ে মনে হয় যে বইয়ের উপর অত্যাচার করতেছে। তখন বই অভিশাপ করে, ছেড়ে দে শয়তান, তুই আমাকে জোর করে পড়তে পারবি কিন্তু মনে রাখতে পারবি। এখন তুমি জোর করে পড়তেছো কিন্তু মনে থাকে। কিন্তু আমরা জাস্ট বিষয়টা এখানে একটা গ্রাফ আঁকতেছি, দেখো একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হলো বরিশাইলা, আরেকটা হচ্ছে চলিত। এখন সহজ কথা হচ্ছে বরিশাইলা যেটা, এটা হচ্ছে অপিনি, যেটা আমি বলছি না। আচ্ছা, আর অভিশ্রুতি কোনটা? চলিত রূপ মনে হয় সেটা হচ্ছে অভিশ্রুতি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে সহজ কথা। আচ্ছা, আমরা সাধু ভাষায় বলি চলিয়া। আচ্ছা বলো তো এটা বরিশালে আর কি বলে? চলিয়া। তাহলে চলিয়া এটা হলো অভিনীতি। আচ্ছা বলো তো এটাকে চলিত ভাষায় কি বলবা? চলে। এই চলে হচ্ছে অভিশ্রুতি। এখন বলো তাহলে তোমার কি সংজ্ঞা মুখস্থ করা দরকার নাকি হচ্ছে সিস্টেমটা শেখা দরকার? তুমি কি বাংলা পণ্ডিত হইতে চাও নাকি তোমার চাকরি দরকার, তোমার চান্স পাওয়া দরকার? চান্স পাওয়া দরকার না? তাহলে আমাদের পূর্ব বিষয়টা, কারণ তুমি যতই মেধাবী হও, তুমি যদি চান্স না পাও তোমাকে কেউ মেধাবী বলবে না। ইতিহাস ব্যর্থদের কথা মনে রাখে না, বলটা যে আগায় দেয় কথা কেউ বলে না, তবে বল দিছে মেসি, কিন্তু বলটা যার পায়ে লাস্ট দিছে অবদানটা কিন্তু তারও কম না। কথা কি বুঝতে পারছো? কিন্তু আমরা দেখি কোনটা সফলতাটাই আমাদের চোখে পড়ে। বুঝা গেল বিষয়টা? এবার আসো তাহলে বলিয়াকে তাহলে কি বলবা? বললা। আর এটা চলিত ভাষা কি বলবা? বলে। তাহলে আমরা যদি এই কথাটা লিখে রাখি যে শুনতে বরিশাল্লা মনে হলে অপিনীতি, আর শুনতে চলিত মনে হলে সেটার নাম কি? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা জানলাম যে এই ধ্বনি পরিবর্তনগুলো কিভাবে করব। এবার দেখো আমাদের আরো কিছু সমস্যা আছে। কি সমস্যা? ধরো একটার নাম হচ্ছে সমীভবন, আরেকটার নাম কি? বিষমীভবন। এখন বলো এইগুলা নিয়ে উল্টাপাল্টা মনে হয় কিনা? এখন আমরা ধরো ব্যাকরণের কথা বাদ দিলাম, আমরা চিন্তা করলাম ধরো এইটা একটা ভবন আবার এইটা একটা ভবন, দুইটা ভবন সমান, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো সমান ভবন। কিন্তু ধরো এইটা একটা ভবন, এটা একটা ভবন, এটা কি সমান? তাহলে দুইটা যদি সমান হয় সেটার নাম কি ভবন? সমীভবন। আর সমান না হলে কি ভবন? বিষমীভবন। কথা কি বুঝতে পারছো? এখন বলো তো আমরা এরকম বলি না, যেমন বজ যোগ জাত সমান সমান কি হবে? বজ জাত। এটা সমান হচ্ছে নাকি হয় নাই? কি বলে না, বিয়ের আগে শুনেছিলাম কি মাস্টার বিয়ের পরে বুঝতে পারেন কত বড় বজ জাত, এরপরে বোঝা যায়। তাহলে দেখো বজ যোগ জাত এটা কি সমান হয়েছে নাকি হয় নাই? তাহলে এটার নাম কি ভবন? এখন আমরা একটা কথা লিখে রাখবো যে সমীভবনটা ব্যঞ্জন সন্ধি নিয়মে হয়। কথাটা একটু লিখে রাখবো যে সমীভবনটা ব্যঞ্জন সন্ধি নিয়মে হয়। কি এখানে ব্যঞ্জন সন্ধি নিয়মটা কি অ্যাপ্লাই হয়েছে না? কিসের নিয়মে অ্যাপ্লাই হয়েছে বলো? তাহলে সমীভবন কিসের নিয়মে হয়? ব্যঞ্জন সন্ধির নিয়মে হয়। আচ্ছা, এবার দেখো তাহলে এখন তোমাদের বেশি উদাহরণ আমার মনে হয় দেওয়ার দরকার নাই। আমরা যদি বলি সৎ যোগ জন সমান সমান কি হবে? সৎজন। এরকম অনেক হতে পারে, আমরা সবগুলোতে যাবো না। এরকম এর নাম কি ভবন? সমীভবন। মানে পরিবর্তনের পরে দুইটা ব্যঞ্জন কি হয়? সমান হয়। পরিবর্তনের পরে কি হয়? এবার দেখো আমরা যদি বলি বিষমীভবন কোনটা? ধরো
আমরা বললাম লাল, এখান থেকে কি হয়েছে লাল। এখন বলো আগে তো সমান ছিল, ধর এটা একটা ভবন এটা ভবন সমান ছিল, কিন্তু পরিবর্তনের পরে কি সমান আছে? তাহলে আমরা কি লিখবো যে দুইটা সমব্যঞ্জন থেকে একটা পরিবর্তন হয়। সহজ কথায় সমীভবন মানে সমান ভবন, আর বিষমীভবন মানে কি না সমান না। কথা বুঝতে পারছো? এটার উল্টা হচ্ছে এটা। তাহলে সমীভবন মানে কি লেখো পরিবর্তন করে দুটো ব্যঞ্জন সমান হয়, আর বিষমীভবন মানে কি দুটো সমব্যঞ্জন থেকে কয়টা পরিবর্তন হয়? একটা। কিন্তু অর্থ কি চেঞ্জ হয়েছে? রং করে মানুষ লালকে কি বলে? নাল বলে। কথা বুঝো নাই? আচ্ছা তাহলে এখানে এই এটা নাম হচ্ছে বিষমীভবন। যেমন আমরা যদি বলি এরকম ভাবে যে শরীর, অনেক সময় এটা বলতে কষ্ট হয়, বৃদ্ধ মানুষ কি বলে বাবা আমার শরীরটা খুব খারাপ, সে শরীরকে কি বলতেছে? শরীর বলতেছে। এবার তাহলে বলো আমরা যতটুকু বললাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই দুইটা নিয়ে সমস্যা হবে? বলো সমস্যা হবে এই দুইটা নিয়ে? আচ্ছা এবার আসো, আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, একটা নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, আরেকটা নাম হচ্ছে অন্তর্ভুতি। দুইটা থেকে একটা ব্যঞ্জন পড়ে যায়, তাই না? বিষয়টা দুইটা থেকে কি হয় বলো? একটা ব্যঞ্জন পড়ে যায়। তাহলে কোনটা ব্যঞ্জন চ্যুতি আর কোনটা হচ্ছে অন্তর্ভুতি? খেয়াল করো, আমরা যদি বলি বড় দাদা থেকে বড়দা, তাহলে দেখো এখানে লাস্টে কয়টা সমান ব্যঞ্জন আছে? দুইটা আছে না? বড় দাদা থেকে বড়দা, তাহলে দুইটা সমান ব্যঞ্জন থেকে একটা ফেলে দিলেও কি শুনতে কি খারাপ শোনা যায়? বড় দাদা থেকে আমরা কি বলি? বড়দা। কি ভালোই লাগতেছে, সংক্ষেপে বলতেছি, কিন্তু কোনো কথা সংক্ষেপে বললে যদি খারাপ শোনা যায় এটা সংক্ষেপে বলা যাবে না। বেশি স্মার্টনেস দেখানো দরকার নাই। মানে কেমন মেসেজ করে কয়, তাহলে আমি এত মেসেজ করলাম তুই আমাকে রিপ্লাই করলি না কেন, মানে রিপ্লাই করলি না কেন? ভাই এত সংক্ষিপ্ত দরকার নাই ভাই, এত স্মার্টনেস কিন্তু ভালো না। কথা বুঝতে পারছো? একজন কলকাতাতে গেছে, সবাই এরকম দা বলে, যেমন আমার নাম আমিনুল, আমি গেলে বলবে আমিনুল দা, আরেকজন নাম বলবে রনি, তারা বলবে রনি দা। এখন একজন বলছে কয় কি ব্যাপার সবাই আমাকে দাদা বলে কেন, আমাকে দা বলে না কেন? বলো তোমার নামই হলো বোকাচো, এখন তোমাকে যদি দা বলে এটা কি শুনতে ভালো লাগবে? হয়তো তো সবাই বলতেছে বোকাচো দাদা কেমন আছে। কিছু কথা আছে কি করা যায় না, সংক্ষিপ্ত করা যায় না। এখন আমরা বড় দিদিকে আমরা কি বলবো বলো? বড় দিদি বলবো। তাহলে আমরা কি জানলাম? ব্যঞ্জন চ্যুতি মানে কি শব্দের শেষ থেকে দুইটা সমব্যঞ্জন থেকে কয়টা পড়ে যায়? একটা পড়ে যায়, এটার নাম কি চ্যুতি? ব্যঞ্জন চ্যুতি। ট্রেন মনে করে লাইন চ্যুত হয় না? তাহলে একটা ট্রেনের পিছন থেকে একটা বগি অনেক সময় কি হয়েছে লাইন চ্যুত হয়ে যায়। তাহলে ব্যঞ্জন চ্যুতি মানে কোথা থেকে পড়ে যায়? শেষ থেকে। কয়টা ব্যঞ্জন পড়ে? একটা। কিভাবে পড়ে? যদি দুইটা কি থাকে সেম ব্যঞ্জন থাকে তাহলে আমরা কয়টা ফেলে দেই? একটা ফেলে দেই। কিন্তু অন্তর্ভুতি কোনটা? ধরো কথাটা ছিল ফাল্গুন, আমরা কি বলতেছি? ফাল্গুন বলছে না, হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে যারা, কি বলছে? আমি বলি না, কে বলছে? তুই কেন বলছে না? কেন বলছে? তার স্বামীর নাম কি ছিল? নেহাল হোসেন। কোন রোগে মারা গেছে? বলো কোন রোগে মারা গেছে? বলে বলবে জানো না বলবো জানি না। এখন বলতে পারো যে স্যার আমি অন্যের স্বামীর খোঁজ খবর রাখি না, এগুলো আমি পছন্দ করি না, কার স্বামী কেমনে মারা গেল এটা আমার জানার কি দরকার, বুঝলেন? দেখো বিষয়টা হলো সুফিয়া কামালের হাজবেন্ড মারা গেছে কোন রোগে? যক্ষা। কোন রোগে? যক্ষা রোগে। সুফিয়া কামালের কবর কোথায়? লেখা রাখো, সুফিয়া কামাল হাজবেন্ড মারা গেছে যক্ষা রোগে। কবর কোথায়? আমার বাসার পাশে, আজিমপুর। আজিমপুর কবরস্থানে। কোথায়? আজিমপুর কবরস্থানে। সুফিয়া কামালের কবর কোথায়? আজিমপুর কবরস্থান। তোমরা মানে এই যে কি বলে মানে বর্তমান বিষয় নিয়ে, আচ্ছা যে কয়দিন আগে কোন মেয়ে জানিয়ে হচ্ছে যে রাত্রিবেলা গিয়া তারা জোর করে নাকি খাওয়াতে চাইছে। পরিমণি, এটা ঠিকই মনে আছে তোমাদের। সুফিয়া কামালের হাজবেন্ডের নাম কি? তার খবর কোথায় এটা মনে হয়। পরিমণি থেকে কোনো প্রশ্ন কি আসবে তোমাদের? আসবে? তাহলে পরিমণি নিউজ করে কোনো লাভ আছে? এ কি করলেন পরিমণি? নিউজ করতেছো কিন্তু আবেগে, এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। এগুলা থেকে বাদ দিয়ে কোয়ালিটি সময় কাটাও। তার মানে বিষয়টা হচ্ছে দেখো অন্তর্ভুতি মানে কি? আচ্ছা মানুষের অন্তর কোথায় থাকে বলো? মাঝখানে থাকে না? গান আছে না, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয়ের সাথে, এগুলা ঠিকই পারো। এখন দেখো তাহলে অন্তরটা মাঝখানে থাকে, তাহলে মাঝখান থেকে যদি একটা ব্যঞ্জন করে যায় তার নাম কি? অন্তর্ভুক্ত। তাহলে কথাগুলো লিখে রাখো, মাঝখান থেকে একটা ব্যঞ্জন করে গেলে এটার নাম হচ্ছে অন্তর্ভুক্ত। ঠিক আছে?
এগুলা কিন্তু অনেক কঠিন বিষয়। আমি যদি একটু মজা করে বলতেছি যাতে করে তোমাদের কি লাগে, সহজ লাগে। হ্যাঁ, তোমরা আমার কথা কেউ মাইন্ড করো না। আমাদের ক্লাসের সমস্ত উদাহরণ কাল্পনিক, কোনো ব্যক্তি বা চরিত্রের সাথে মিলে গেলে আমি স্যার দায়ী থাকি। ঠিক আছে, আমরা এগুলো মজা করে বলি কেন? মাঝখান থেকে একটা ব্যঞ্জন পড়ে যায়, শব্দের কোথা থেকে? মাঝখান থেকে একটা ব্যঞ্জন পড়ে যায়, এটার নাম কি? অন্তর্ভুক্তি। ঠিক আছে, এখন তোমরা তো সব সায়েন্সের, বলবা ভাইয়া মানুষের হাতটা আসলে বুকের নিচে বাম পাশে থাকে, এই সূত্র এখানে বুঝেছো না? তোমরা বলছে মাঝখান থেকে পড়ে গেলে এটার নাম কি? অন্তর্ভুক্তি। ঠিক আছে, এবার আমাদের আরো ঝামেলা আছে। কি ঝামেলা? একটা হচ্ছে সমীভবন, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম। এটার সাথে ঝামেলা হচ্ছে বৃত্ত ব্যঞ্জন। শোনো, আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে কি প্রশ্ন করতে পারো এটা চিন্তা করেই আমি হচ্ছে তোমার কি বলে মানে পড়াচ্ছি। কিরকম বিষয়টা? ধরো এই ধ্বনি পরিবর্তনের উপরে আমি তো 2009 সাল থেকে ক্লাস নেই, ভার্সিটি কোচিং, আর 2016 থেকে ডিসটেন্স। তো আমার ধারণা যে এই ধ্বনি পরিবর্তনের উপরে এই পর্যন্ত প্রায় 2000 এর বেশি ক্লাস নেওয়া হয়েছে। কত ক্লাস নেওয়া হয়েছে? লাইফে 2000 এর বেশি ক্লাস নেওয়া হয়েছে, সেটা অনলাইন হোক, অফলাইনে হোক, লাইভে হোক, যে কোনো ভাবে হোক। এখন বিষয়টা হচ্ছে, তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে সেটা আমি জানি। এই জন্য আমি প্রশ্ন করতেছি, আমি কি দিচ্ছি? উত্তর দিচ্ছি। মানে তোমাদের মনে এখন কি বলতেছে, মানে এটা এখন বোঝা হয়ে গেছে। এখন এই যে কথাটা বলতেছে, এখন অনেকে বলছে এটা মনে মনে অনেকে বলতেছে, মানে তোমাদের মানসিকতা বোঝার একটা বয়স হয়েছে। এখন দেখো, এখানে আমরা যদি বলি পক্ষ থেকে পক্ষ, আচ্ছা দেখো তো দুইটাই ক সমান হয়েছে নাকি হয় নাই? এখানে ব ছিল, এখানে কি হয়েছে? ক। বলো সমান হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তাহলে এটার নাম কি ভবন? বুঝতে বলেছি না একটু আগে। কিন্তু দ্বিত্ব ব্যঞ্জন কোনটা? দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে, মনে করো তোমার একজন বলি তুমি কি কালকে ক্লাসে আসবা, তুমি বললা হ্যাঁ, পাকা কথা দিলাম আসবো। আবার সে বলতেছে তুমি কি আসলে আসবা, তুমি বললা পাকা কথা দিলাম। বলো তো কথার মধ্যে জোর আছে নাকি নাই? জোর আছে না? তুমি বলো আচ্ছা স্যার আমি কি পারবো, আমি বললাম সাবাস তুমি পারবা। তুমি বললে স্যার সত্যি সত্যি কি বলবো, আমি বললাম সাবাস বেটা তুই পারবি। তাহলে সাবাস থেকে সাবাস, কথার মধ্যে কি আছে? জোর আছে না? এরপরে আমরা অনেক সময় কি বলি, আমরা অনেক সময় বলি অনেক সময় তোমরা একটু কালকে সকাল সকাল ক্লাসে আসবে, কথার মধ্যে কিন্তু জোর নাই। এই সকাল আসবা, তাহলে সকাল থেকে কি? সকাল যাবে। আমাদের পিতা মাতার সময় সকাল যাবে, তাহলে সকাল থেকে কি? সকাল। এখন তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম দ্বিত্ব ব্যঞ্জন। এখন যদি বলি ধাক্কা, বলো তো তাহলে এটার নাম কি ব্যঞ্জন? জীবনা। কারণ ধাক্কা এটা হলো গায়ের জোর, ধাক্কা কি কথার জোর? তাহলে তোমরা একটা কথা লিখে রাখো যে আমরা কথার মধ্যে জোর দেবার জন্য যদি ডাবল ব্যঞ্জন ব্যবহার করি সেটার নাম দ্বিত্ব ব্যঞ্জন। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? দেখো তাহলে আমরা কথার মধ্যে জোর দেবার জন্য যদি ডাবল ব্যঞ্জন ব্যবহার করি। এই অনলাইনে যারা, তোমরা কি ঘুমাচ্ছ? সুবর্ণা ইসলাম, রুকসানা, তারপরে না মুস্কান স্যার, ফাতেমা, ঘুমাচ্ছ তোমরা? শুনতেছি। পরিমণি, না স্যার, তারপরে হিরো আলম, ঘুমাচ্ছি না। ঘুমাচ্ছ? না আচ্ছা, না এগুলো স্যার, হলো না স্টুডেন্ট স্যার। একটু জাগবে আর কি, হ্যাঁ? বুঝতেছো? আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখবো যে আমার কথার মধ্যে জোর দেবার জন্য যদি ডাবল ব্যঞ্জন ব্যবহার করি সেটার নাম দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে কথার মধ্যে জোর দেবার জন্য ডাবল ব্যঞ্জন ব্যবহার করলে সেটার নাম কি? দ্বিত্ব দ্বিত্ব ব্যঞ্জন। ব্যঞ্জন। ওকে, বুঝতে পারতেছো? জি আচ্ছা, স্যার। আমি কি একটু দ্রুত পড়াচ্ছি নাকি ঠিক আছে? ঠিক আছে নাকি? ঠিক আছে, দ্রুত দ্রুত কিনা? আচ্ছা, জি স্যার, ঠিক একটু আছে। বোর্ডের দিকে তাকাও, আমার দিকে তো আমি যদি এবারে তাকাই থাকো সমস্যা, অনলাইনে অনেকে তাকায় আছে। তাহলে দেখো আমরা এমনিতে জোর দেখাইতে পারি, আমরা বলতে পারি ধাক্কা, এটা কিন্তু দ্বিত্ব ব্যঞ্জন হবে। দ্বিত্ব ব্যঞ্জন কোনটা হবে? কিসের মধ্যে জোর? পাক্কা কথা দিলাম। কিসের জোর? কথার জোর। সাব্বাস তুই পারবি, কথার জোর, তাই না? সকাল থেকে কি বলবো? সকাল যাবে, কারণ কি? কথার মধ্যে কি আছে? জোর আছে। কিন্তু আমি যদি তোমার একটা ধাক্কা দেই, তাহলে কি দ্বিত্ব ব্যঞ্জন হবে? কিছু হবে না। তখন ধ্বনি পরিবর্তন হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ধাক্কাটা দ্বিত্ব ব্যঞ্জন কেন হবে? কারণ ধাক্কা তো কথার জন্য, ধাক্কা হলো গায়ের জোর, বুঝো না? ধাক্কা মারছো তুমি আমার, এটা কি কথার জোর? এটা হলো গায়ের জোর। তাহলে ধ্বনি পরিবর্তনটা কি অনেক কঠিন লাগতেছে নাকি সহজ? বুঝলে? বুঝপাতা, না বুঝলে
তাহলে আমরা মোটামুটি ধ্বনি পরিবর্তনের সবগুলা বিষয় পড়লাম। এর মধ্যে একটু খেয়াল করো, আমাদের একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। দেখো আমাদের এখানে আদি স্বর, মধ্য স্বরগম এগুলো বলছি, তারপরে দ্বিতীয় ব্যঞ্জন বলছি, সমীকরণ বলছি, অসমীকরণ, অবনী ইত্যাদি। আচ্ছা, একটা জিনিস বাকি আছে, সেটার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। কি বাকি আছে? ধ্বনি বিপর্যয়। একটা ব্যঞ্জন যদি বিকৃত হয় তার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা যদি বলি কপাট থেকে কপাট, কপাট থেকে কি কপাট, তা তোমরা লেখা রাখো শুধু একটি ব্যঞ্জন বিকৃত হয়। ব্যঞ্জন বিকৃতি মানে কি? শুধু একটি ব্যঞ্জন বিকৃত হয়। তোমাদের পরীক্ষা কবে? পরীক্ষা হবে এটা তো নিশ্চিত নাকি? পরীক্ষা হবে এটা তো নিশ্চিত। পরীক্ষা তো হবে, অন্যভাবে তার মূল্যায়ন করার কোনো সুযোগ, তাই না? তোরা বিয়ে মানে 2020-এর ব্যাচ, এটা বলতে পারবো বাচ্চাদের কাছে, নাতি নাতনির কাছে, তো দেখ আমাদের সময় একটা করোনা আসছিল, বেশি আমরা এত সংগ্রাম করে টিকে আছি, তাই না? নাতিদের কাছে বলবা, এমন ভাবে হাসতে তো লজ্জা পাচ্ছ মানে জীবনে কখনো কাছে কখনো না। কপাট থেকে কি বলবা? কপাট। তাহলে কয়টা ব্যঞ্জন পরিবর্তন হচ্ছে? এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার, তাহলে আপনি যে একটু আগে বললেন যে এরকম বলছিলেন যে শরীর থেকে শরীর, তাহলে স্যার এইখানে তো একটা ব্যঞ্জন পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে কেন আপনি ব্যঞ্জন বিকৃতি বললেন না? এটাকে কেন বলি নাই? কারণ এখানে দুইটা সমান থেকে একটা পরিবর্তন হয়েছে, সমান থেকে হলে ওটা হলো বিষম বিভব। আর এখানে কি দুইটা সমান থেকে হয়েছে নাকি শুধু একটা ব্যঞ্জন পরিবর্তন হয়েছে? শুধু একটা ব্যঞ্জন। তাহলে বিষয়টা বুঝতে হবে, শুধু একটা ব্যঞ্জন পরিবর্তন হলে এটার নাম কি? ব্যঞ্জন বিকৃতি। আর সমান থেকে পরিবর্তন হলে বিষম বিভব। সমান ভবন থেকে পরিবর্তন হলে এটার নাম কি ভবন? বিষমী ভবন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আশা করি যে এইভাবে পড়লে তোমাদের সমস্যা থাকার কথা না। তারপরে যদি তোমরা কম স্টুডেন্ট, এরপরে যদি কারো কখনো বাংলা নিয়ে সমস্যা হয়, তোমরা হচ্ছে যে আমার ফোন নাম্বারটা দেওয়া সম্ভব না, মানে যে পরিমাণ দিয়েছিলাম আগে। আচ্ছা, তোমরা শুধু আমিনুল বাংলা নামে একটা ফেসবুক গ্রুপ আছে, এটার সাথে যুক্ত থাকো। এখানে বাংলা বিষয় লিখতে হয়, ইংলিশে লেখো আমিনুল বাংলা, ঠিক আছে? আর ফোন টোন না দিলে যদি হোয়াটসঅ্যাপে কেউ কোশ্চেন করে তাহলে ভালো হয় আর কি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 015-1921-1921, ঠিক আছে? 015-1921। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান যে কথা চলে, আর টেলিটক কোড দেওয়ার পর 1921-1921, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা পরবর্তীতে যে কোনো সময় প্রশ্ন করতে পারবে, হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসো, তাহলে ধ্বনি পরিবর্তন আমরা বললাম। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্লাস কত তোমাদের? ক্লাস করতে পারো? এবার আসো সন্ধি। সন্ধি মানে কি বলতো? চুক্তি। এখানে সন্ধি মানে মিলন। শোনো, আমার নামও হচ্ছে আমিনুল ইসলাম মিলন। আমার নাম কি? আমার নাম থেকে তোমাদের পরীক্ষায় 4বার প্রশ্ন আসছে। একবার আসছে সন্ধি শব্দের অর্থ কি? মিলন। একবার আসছে সমাস শব্দের অর্থ কি? মিলন। একবার আসছে সমাহার শব্দের অর্থ কি? মিলন। একবার আসছে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন। বুঝতে পারছো? অন্য কোনো স্যারের নাম থেকে এতবার প্রশ্ন আসছে নাম। এবার আসো, এখন সন্ধি মানে মিলন, আমরা কি সন্ধি মুখস্থ করবো নাকি সিস্টেম শিখবো বলো? এবং যে কোনো সন্ধি আনসার করা যায় 10 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ডে। এখন এই যে সন্ধি আনসার করা যায় 10 সেকেন্ডে, সন্ধিটা আমরা যে সিস্টেমে করব ওই সিস্টেমের নাম হলো ধাক্কা পদ্ধতি। বলো কি পদ্ধতি? তুমি যে কোনো শব্দকে ধাক্কা দিবা, যেখানে ধাক্কা লাগবে ওইটার নাম সন্ধি। এই পদ্ধতিটার নাম কি পদ্ধতি? ধাক্কা পদ্ধতি, ঠিক আছে? কারণ তুমি অনেক জটিল বিষয় টেকনিকে সমাধান করতে পারো। আমি একটা মজার বিষয় বলি। একবার টিউশনি শিখেছি, খুবই দুঃখের বিষয়, মানে তারা খুবই বলতে গেলে অনেক বড় লোক, কিন্তু প্রতি ক্লাসের জন্য 2000 টাকা দেয়, কিন্তু নাস্তা দেয় না। এটা খুবই দুঃখজনক। একটা টিউশনি করবো, নাস্তা কেন দিবেন? একদিন বললাম যে স্টুডেন্টকে বললাম যে কি করো তুমি, পানি টানি নিয়ে আসো। তো সে শুধু পানি নিয়ে আসছে। আমি বললাম তোমাকে কি বলছি? স্যার বলছেন স্যার আপনি তো বলছেন পানি নিয়ে আসা। বলছে আমি বলছি পানি টানি। বা স্যার টানি মানে কি? আমি বললাম টানি মানে বিস্কিট নুডলস। পরে গিয়ে বলছে আম্মু স্যার তো টানি চাইছে। বলছে টানি মানে কি? বলছে টানি মানে বিস্কিট নুডলস। এরপর থেকে প্রতিদিনই মনে করে এরকম আর কি নাস্তা টাস্তা দেয় আর কি।
তো লাস্টে এরকম একদিন বলতেছে স্যার আজকে পেয়ে যাবেন। আমি মোটামুটি প্রতিদিন খেয়ে আসি, খাবারের কথা বললে আমি না কথাটা আমার মুখে সহজে আসে না। এবার দিচ্ছি একদিন মনে করো বলতেছে স্যার আজকে খেয়ে যাবেন, আমি বললাম না আমি আজকে খাবো। বলে স্যার আপনি কি আমাদের কথা মাইন্ড করছেন, খাবেন না কেন, কালকে প্রতিদিন খাওয়া দাওয়া করে আজকে তোমার কথা কি মাইন্ড করছেন? আমি বললাম যে দেখেন আন্টি আমি একজন শিখ মাংস, আমি তো বারবার না করবো আজকে আমি খাবো। আপনি বলবেন স্যার আপনি আজকে না খেয়ে যেতেই পারেন, আপনি বলতেছেন স্যার আপনি আজকে খেয়ে যাবেন, এটা বললে কি আমি খাবো? পরে আন্টি বলতেছে স্যার আপনি কিন্তু আজকে না খেয়ে যেতেই পারবেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। তোমার বিষয়টা হলো জীবনের প্রত্যেকটা জায়গাতে কি দরকার, টেকনিক দরকার, কি দরকার টেকনিক। এখন দেখো এই ধাক্কা পদ্ধতি কোনটা কেমন করো তোমরা একটা বিষয় জানো যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। বলো তো কিসের মিলন? ধ্বনি বা বর্ণের মিলন। এই কথাগুলো বইতেও লেখা আছে, এখন আমার কথাগুলো শুনো। সেটা হচ্ছে পরীক্ষা প্রশ্ন করতে পারে, আমরা জানি বাংলা ভাষার সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। তাহলে বলো তো সন্ধি কয় প্রকার? দুই প্রকার। কি কি? বাংলা শব্দের সন্ধি আর একটা তৎসম শব্দের সন্ধি। এই বাংলা শব্দের সন্ধি কিন্তু আবার দুই প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধি আবার তিন প্রকার। কি কি? স্বর, ব্যঞ্জন, বিসর্গ। কয় প্রকার? এখন ধরো তুমি কিভাবে বুঝবা? আচ্ছা ধরো আমি বললাম স্বরসন্ধি, এখন তোমরা এটা তো সবাই জানো যে স্বরের সাথে স্বর মিললে কি সন্ধি? স্বরসন্ধি। আবার ব্যঞ্জন সন্ধি মানে কি? ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বা স্বর যদি মিলে এটার নাম কি সন্ধি? আর বিসর্গের সাথে স্বর ব্যঞ্জন যাই মিলুক এটার নাম কি সন্ধি? তাহলে তিনটা জিনিস বলো, স্বরের সাথে স্বর মিললে স্বরসন্ধি নাকি, আর বিসর্গের সাথে যাই মিলুক সেটা, আর আল্লাহর দুনিয়া বাকি যা আছে ব্যঞ্জন সন্ধি, যদি সেটা বিশেষ নিয়মে বা নিপাতনে সিদ্ধ না হয়। তাহলে নিপাতনে সিদ্ধ মানে কি আমরা একটু পরে বলতেছি। আচ্ছা শোনো, এবার ধরো আমি বললাম নবান্ন। আচ্ছা নবা, বলো তো তাহলে ধাক্কাটা কোথায় লাগছে? আকারের মধ্যে লাগছে না? নবা ধাক্কা কোথায় লাগছে? আকারে। আর মাঝখানে কি আছে? আকার আছে। তাহলে আমরা যদি বলি নব, এখানে একটা অ আছে, আমরা বললাম অন্য, তাহলে এখানে একটা কি আছে? অ আছে। এই দুইটা মিলে যে একটা সন্ধি হলো এটার নাম কি সন্ধি? স্বরসন্ধি। কি সন্ধি? আবার যদি বলো ব্যঞ্জন সন্ধি, বলো তো তাহলে ব্যঞ্জনের সাথে কার মিল হবে? ব্যঞ্জনের মিল হবে। ধরো আমি বললাম বাঘ যোগ দান সমান সমান কি হবে? এই যে বাগদান তুমি বললা, আচ্ছা এখানে কয়ের সাথে কি কোনো কাজ ছিল? এখানে দয়ের সাথে কি কোনো কাজ ছিল? তাহলে কয়ের সাথে দ এটা মিলছে, মিলে কি হয়েছে? কটা পরিবর্তন হয়ে গ হয়ে গেছে। তাহলে বলো তো এটার নাম কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা ধরো তুমি যদি এরকম বলো বদ যোগ জা, বলো তো দয়ের সাথে কোনটা মিললো? বর্গীয় জ মিললো, দুইটা মিলে আবার বর্গীয় জ হয়ে গেল, তখন আমরা বললাম বজ্জাত। তাহলে বলো তো বজ্জাত এটা কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা জানলাম ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জনের মিল হয় সেটার নাম কি সন্ধি? এ পর্যন্ত কি ক্লিয়ার? এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার স্বরসন্ধি বুঝলাম, ব্যঞ্জন সন্ধি বুঝলাম, তাহলে বিসর্গ সন্ধি কিভাবে হয়? তাহলে বিসর্গ সন্ধি মানে কি বলতো? কিসের সাথে কি মিলবে? খেয়াল করো, জানো আমরা যদি বলি তপ বিসর্গ বন সমান সমান কি হবে? তপবন। এখন বলো তো তাহলে বিসর্গের সাথে কি মিলছে? স্বর মিলছে না? তাহলে বিসর্গের সাথে স্বর ব্যঞ্জন যাই মিলুক সেটার নাম কি সন্ধি? সেটার নাম হলো বিসর্গ সন্ধি। ঠিক আছে? আচ্ছা তো এখানে কে সুপর্ণ বলছো যে তোমার নাকি কোশ্চেন আছে? সুপর্ণ, সুপর্ণ বলো তোমাকে আনমিউট করা হয়েছে। সুপর্ণ বলো। ভাইয়া কোশ্চেন হচ্ছে এই যে নবান্ন এই শব্দটি একটা প্রশ্ন আমি দেখছিলাম যে নবান্ন কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস আছে, সন্ধি আছে, তাইলে অ্যানসারে আছে সমাস, কিন্তু এখানে তো সন্ধি দেখতেছি নবান্ন। সুপর্ণ একটা চমৎকার প্রশ্ন করছে। প্রশ্নটা কি? নবান্ন নতুন ধানের অন্য, এটা কিন্তু সমাস হইতে পারে, আবার নবান্ন নবযুগ অন্য সন্ধি হইতে পারে। এখন সুপর্ণর প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি সমাস সাধিত নাকি সন্ধি সাধিত? এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এক টিচার ছিল, তার কলিগ ছিল একজন শিক্ষিকা, উনি শিক্ষক, উনি কি শিক্ষিকা সোহরাওয়ার্দী কলেজে। তো হঠাৎ করে উনি হচ্ছে কলেজে গেছে, কলেজে যাওয়ার পরে বললো যে ম্যাডাম বলতেছে স্যার আপনার ঘুড়িটা তো চমৎকার, একটা নান্দনিক ঘুড়ি। তো এই খুবই লজ্জা পাইছে, আপনার ঘুড়িটা আমার খুব ভালো লাগছে। এবার প্রিন্সিপাল স্যারকে বলছে যে স্যার এই মহিলা তো ম্যাডাম তো আমার ঘুড়ির প্রশংসা করলো, এটা কি আসলে ঠিক? উনি তো আসলে আমার এই বিষয়টা ভালো লাগছে, এই প্রথম কোনো মেয়ে আমার ঘুড়ির প্রশংসা করলো, ম্যাডামকে আমার ভালো লাগছে, আপনি বিয়ের প্রস্তাব। প্রিন্সিপাল স্যার ম্যাডামদের ডাকছে যে ম্যাডাম উনি তো 27 বিসিএস ক্যাডার,
আপনারা পছন্দ করছে, আপনি কি বিয়ে শাদী করবেন? বললো স্যার আপনি আমার অভিভাবক, আপনি দেখেন যেটা ভালো মনে করেন। এবার দুজনে বিয়ে হয়েছে। আগে ছিল শিক্ষিকা, এখন হচ্ছে শিক্ষক পত্নী। তাহলে শিক্ষিকা মানে মহিলা শিক্ষক, আর শিক্ষক পত্নী মানে কি? শিক্ষকের বউ। তাহলে একটা মেয়ে কিন্তু শিক্ষিকা হইতে পারে, আবার শিক্ষকের কি হইতে পারে? বউ হইতে পারে। তাহলে প্রথমত কি ছিল? শিক্ষিকা, তারপরে কি হয়েছে? শিক্ষকের বউ। এখন নবান্ন শব্দটা প্রথমত সমাস সাধিত, যেমন নতুন ধানের অন্ন, এটা হলো সমাস। নতুন ধানের অন্ন মানে নব অন্ন, কিন্তু নবযুগ অন্ন দুইটা মিলে কি হয়েছে? নবান্ন, তার মানে সন্ধি হয়েছে। তাহলে প্রথমত কি সাধিত? সমাস সাধিত। পরে কি সাধিত? তাহলে পরীক্ষা যদি সমাস থাকে আমরা সমাস আনসার করবো, যদি সন্ধি থাকে আমরা সন্ধি আনসার করবো। কিন্তু যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আমরা সমাস আনসার করবো। কেন? কারণ নবান্ন শব্দটা প্রথমত কি সাধিত? সমাস সাধিত। প্রথমে কিন্তু শিক্ষিকা ছিল, প্রথমে কিন্তু তার বউ ছিল। কথা কি বুঝতে পারছো? আরেকটা মজার ঘটনা বলি, তারপরে আচ্ছা বুঝতে পারছো সুবর্ণ তুমি? জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এবারে তুমি একটা কথা বলি, আস্তে বলো না, আসলে সেটা হচ্ছে পরে ওই স্যার ম্যাডামকে বলতেছে তুমি আমাকে কি দেখে বিয়ে করলা? ম্যাডাম বলতেছেন আমার একটা প্রশ্ন, আপনি আমার একদিনের কথা কি দেখে বিয়ে করলেন? বলছেন আমার আগে বলবো। তখন স্যার বলতেছে যে দেখো আমি এত ব্যস্ত থাকি, কোচিং এর ক্লাস নেই, তারপরে হচ্ছে যে আমি খুব ব্যস্ত থাকি বই লেখালেখি নিয়ে, আমার পক্ষে প্রতিদিন 20 টাকা করে ভুগতাম দেয়, বই কমানো সম্ভব না। এই প্রথম আমি দেখছি, আমি চিন্তা করছি আমি তাকে বিয়ে করবো যে আমার বই মেনে নেয়। এই প্রথম দেখছি একটা মেয়ে আমার বইয়ের প্রশ্ন করছে। এই জন্য আমি প্রিন্সিপাল স্যারে বলছি স্যার আপনি বিষয়টা আগায় নিয়ে আসুন। এবার বলছে আচ্ছা এবার তুমি বলো, তুমি এত বড় ভুবি দেখে আমাকে কেন বিয়ে করলাম? পরে বললো যে দেখেন স্যার আপনি তো বাইক নিয়ে কলেজে আসেন, তো আমি সবসময় চিন্তা করছি যে আমিও বাইক হিসেবে কলেজে আসবো, কিন্তু ভয় লাগে যদি পড়ে যাই। কিন্তু আপনাকে দেখার পরে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। কেন? কারণ আমি যদি আপনার পিছনে বসে, আপনার যে বডি, বিশাল বডি টডি ভুড়ি টুড়ি আছে, তো পড়ার কোনো সম্ভাবনা পিছন থেকে যদি করি, এরপরে যদি আপনার উপরে করি ব্যথা পাওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনার যে ভুড়ি যে মাংস গায়ে ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ভুড়ি থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুড়ি হবে নাকি? আচ্ছা এবার আমরা তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে তাহলে স্বরের সাথে স্বরের মিল হলে এটার নাম কি সন্ধি? স্বরের সন্ধি। স্বরের সাথে ব্যঞ্জনের মিল হলে কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গের সাথে জারি মিল হচ্ছে এটার নাম কি সন্ধি? ফেসবুক গ্রুপে যাবেন না, এই জন্য বলতে পারছি না, তাহলে আপনি সবাই চিনেন, আমি আমার নিজের ক্লাস করছি। আচ্ছা যাই হোক, আমরা এটা না বলি। এবার আসো আমরা স্বরসন্ধির যে নিয়মগুলা পড়বো। এখন এগুলাকে আমরা মুখস্থ করবো নাকি সিস্টেম শিখবো? একটু লেকচার শিটটা বের করবো। হ্যাঁ দেখো অনলাইনে আমাদের সত্যি কথা বলতে কি ক্লাস নিতেই বিরক্ত লাগে অনেক সময়। অনলাইনে যেটা, যদি অফলাইন তো ক্লাস হয় মাঝে মাঝে তোমাদের দিকে তাকাচ্ছি, ভালো লাগতেছে একটা বিষয় যে বাস্তবিক ক্লাস মনে হচ্ছে। কিন্তু অনলাইনে যারা ক্লাস করে তাহলে এদের কতটা বিরক্ত লাগে, আমাদের যদি ক্লাস নিতেই বিরক্ত লাগে। আমরা জানি ক্লাস নেওয়ার পরে আমাদেরকে টাকা পয়সা দিবে, তোমার ক্লাস হলে টাকা দিবে না তোমাদেরকে, তোমরা টাকা দিয়ে ক্লাস করতেছো। পেজ নাম্বার 9 তোমরা কি লেকচার শিট পাইছো সবাই? আর এই যারা হচ্ছে অনলাইনে ক্লাস করতেছো তোমরা কি লেকচার শিট পাইছো? বলো তো। এখন শোনো, আমি তোমাদেরকে কিছু টেকনিক পড়াবো। হ্যাঁ সন্ধি কিছু টেকনিক পড়াবো। তো এখন কথা হচ্ছে তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার তাহলে শীটে এই টেকনিক গুলা কেন দেওয়া নাই? প্রশ্ন করতে পারো না? শীটে কেন দেওয়া নাই? শীটে যদি দিলে আমাদের জন্য কি হতো? ভালো হইতো। কেন বলো দেওয়া নাই? কেন বলো তো? কারণ সব টেকনিক যদি শীটে দিয়ে দিতাম না, টিচার আসছে কেন না, তাহলে তোমরা টাকা দিয়ে ভর্তি হইতাম। কথা বুঝতে পারছো? শুধু শীট নিয়ে চলে যাবে, টাকা দিয়ে বসিয়ে দেয়। এই জন্য বিষয়টা হলো যে কিছু বিষয় এরকম সিক্রেট রাখতে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো যে আমরা ধরো বিসর্গ সন্ধি তোমাদের কাছে কি কঠিন মনে হয় নাকি সহজ মনে হয়? তোমরা তো 9 10 বইটা ফলো করো, আমি কিন্তু সবাইকে বারবার বলছি 9 10 পুরাতন বইটা ফলো করবা, কিন্তু টেকনিকটা তুমি আমার ক্লাস থেকে নিবা। বিসর্গ সন্ধি তুমি যদি টেকনিক গুলা এই 9 10 বই থেকে পড়ো, আমার ধারণা তুমি মাথা করে পড়েও যেতে পারো। জাস্ট আমি একটা নিয়ম করি, দেখো তোমার কাছে কেমন মনে হয়। দেখো কি লেখা আছে 9 10 বোর্ড বের করো। বিসমিল্লাহির রহমানির রহিম। অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা উষ্ঠ ব্যঞ্জন প খ প প পরে থাকলে অ আ ধ্বনির পরস্থিত বিসর্গস্থ অঘোষ দন্ত শীষ ধ্বনি হয় এবং অ আ ব্যতীত অন্য স্বরধ্বনি বিসর্গ অঘোষ বর্জন শীষ ধ্বনি হয়। কিছু বুঝছো? আমি নিজে বুঝি নাই।
কিন্তু এই জিনিসটা আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে। বলো কয় মিনিট সময় লাগবে? এবং আজীবন এটা মনে থাকবে যে হ্যাঁ আমি তো স্যার পড়াইছিল এই বিষয়টা এইভাবে মনে রাখা যায়। তাহলে বিষয়টা খেয়াল করো কিভাবে। যেমন তোমরা শুধু একটা জিনিস মনে রাখবা, এটার নাম হলো 3 সরীয়। কি বলছি বলো তো? 3 সরীয়। কি বলছি? 3 সরীয় বিসর্গ সন্ধি পড়া শেষ। শুধু একটা শব্দ বলছি, শব্দটা কি বলতো? বিসর্গ সন্ধি পড়া শেষ। কিভাবে শেষ দেখো, আমাদের বাংলা ভাষায় কয়টা স আছে বলো? তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। এখন আমাদের বক্তব্য কি, পরীক্ষায় কি আমাদেরকে লিখে দিয়ে আসতে হবে নাকি টিক দিতে হবে? আমরা তাহলে এই ধরনের সিম্পটম দেখলে আমরা টিক দিব। মনে করো একটা মেয়ে বিবাহিত, হিন্দু মেয়ে, তাহলে কি সে মাথায় কি সিঁদুর পরে না? কেন সিঁদুর পরে? বোঝানোর জন্য সে কি, সে বিবাহিত। অন্তত যারা ছেলেরা একটু দুষ্ট, অন্তত তারা একটু ডিস্টার্ব কম করবে, আছে না মেয়েটা বিবাহিত, সমস্যা নেই, এদিকে তাকানো যাবে। তাহলে এই যে বিসর্গ সন্ধি আমরা কিভাবে চিনব? তালব্য শ, দন্ত স, মূর্ধন্য স। এখন এরপরে হচ্ছে দেখো র, এরপরে হচ্ছে দীর্ঘই, এরপরে হচ্ছে ও। তাহলে দেখো 1 2 3 4 5 6। তাহলে বলতো কয়টা সিম্পটম থাকলে আমরা ধরে নিব এটা বিসর্গ সন্ধি? 6টা থাকলে এটার নাম কি সন্ধি? বিসর্গ সন্ধি। কি কি বিষয়টা? যেমন ধরো 1 নম্বরে আমরা কি বলছি? 1 নম্বরে বলছি ও। তাহলে বলতো মাঝখানে ও থাকলে এটার নাম কি সন্ধি? বিসর্গ সন্ধি। কিন্তু সমস্যা হচ্ছে দেখো মাঝখানে ও থাকলে সেটা স্বরসন্ধি হতে পারে, এটা কি হতে পারে? বিসর্গ হতে পারে। আমি যে সিস্টেমে এটা পড়াচ্ছি আমার জানা মতে বাংলাদেশের কোনো বইতে এভাবে আলোচনা নাই। কেউ যদি বলতে পারে স্যার বাংলাদেশের অমুক বইতে আলোচনা আছে, তুমি যে টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়েছো ফুল টাকা ফেরত দিয়ে দিবে নেক্সট ক্লাসে। ফোন নাম্বার তো বলছি 015 এইভাবে আলোচনা কোথাও নাই। তুমি যত বাংলাদেশের সব বই পড়ে ফেলো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ক্লাস ইজ ক্লাস। ক্লাসে আসলে তুমি যা পাবা কখনো বইতে সেটা পাওয়া সম্ভব না। আমার প্রচুর বই আছে, তুমি গুগলে সার্চ দাও আমিনুল ইসলাম বিলাল স্যারের বৈষম্য বা স্বপ্ন প্রকাশনের বৈষম্য, আমার নিজেরই আমার লেখা প্রচুর, আমি নিজেও জানি না কতগুলো আছে, সবটা হিসাব রাখা সম্ভব না। এবং অনেক পাবলিকেশন ইচ্ছা করে বই নাম দিয়ে দেবে স্যার আপনার নাম দিলে দিচ্ছে খুবই বেশি বিক্রি হয়। কথা বুঝো নাই? এখন স্বরসন্ধি আর বিসর্গ সন্ধি আমরা কিভাবে চিনবো? দেখো আমরা যদি বলি তপোবন, আমরা বলবো তপ বিসর্গ বন। এখন তুমি আমাকে প্রশ্ন করবা স্যার এই যে প্রশ্ন উত্তর, এখানে দিলাম প্রশ্ন যোগ উত্তর, তুমি আমার কি প্রশ্ন করতে পারো? আমি নিজেই প্রশ্ন করতেছি, আমি নিজেই উত্তর দিচ্ছি, কারণ এটা বলার পরে তোমার কোনো প্রশ্ন থাকবে না। তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার প্রশ্ন, আছে আমি একটু উপরে লিখতেছি, তোমরা একটু কষ্ট করে লিখবা যে প্রশ্ন উত্তর শব্দের মাঝখানে ও আছে নাকি নাই? আছে। আবার বলো তো তপোবন শব্দের মাঝখানে ওকার আছে নাকি নাই? আছে। তাহলে তুমি প্রশ্ন করবা স্যার তাহলে তপোবনের মাঝখানে ওকার আছে, এখানে মাঝখানে ওকার আছে, তাহলে এইটা স্বরসন্ধি, এটা কেন বিসর্গ সন্ধি হলো? কেন হইলো? শুধু একটা কথা লিখে রাখো যে বিসর্গ সন্ধি এখানে লিখো আছে ওকারের পরে রস্য থাকবে না। আচ্ছা বলো তো প্রশ্ন উত্তর এখানে রস্য আছে নাকি নাই? তার মানে এটার নাম রস্য কোন স্বর? সব স্বরবর্ণ, তাহলে এটা অবশ্যই স্বরসন্ধি। যেমন দেখো আমরা যদি বলি বিবাহ উত্তর, বিবাহ যোগ উত্তর, তাই কি রস্য আছে নাকি নাই? আছে, তার মানে এটার নাম কি সন্ধি? স্বরসন্ধি। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি লিখে রাখবো বলতো যে মাঝখানে ওকার থাকবে, ওকারের পরে রস্য থাকবে না। এখন আমরা যদি বলি মনোবিজ্ঞান, দেখো মনো ওকার আছে নাকি নাই? আছে, কিন্তু এরপরে বৈদেশিকার বি, ওখানে কি রস্য আছে? রস্য কিন্তু না, আছে রস্যই, তার মানে মনোবিজ্ঞান শব্দের অবশ্যই কি সন্ধি? বিসর্গ সন্ধি। আমরা যদি বলি যশোলাভ, যশোলাভ ওকার পরে কি রস্য আছে? নাই, তার মানে এর নাম কি সন্ধি? বিসর্গ। তাহলে আমরা শুধু একটা জিনিস জেনে রাখবো যে ওকারের পরে কি থাকবে না? রস্য থাকবে না। কি বলছি বলো তো? শেষ, এটা শেষ। এবার আসো তোমরা যে বিষয়টা বলছিলাম এতক্ষণ, তাহলে আমাদের বিষয়টা ছিল এরকম, বিষয়টা ছিল হচ্ছে 3 সরীয়, এটা তো ছিল তালব্য শ, দন্ত স, মূর্ধন্য স, র, দীর্ঘই, আর এটা হচ্ছে ও। তাহলে এই বিষয়টা যদি এরকম থাকে খেয়াল করো, আমরা দ্বিতীয় সিম্পটমটা নিব। এখন দীর্ঘই যদি থাকে, দীর্ঘই থাকলে কি হতে পারে? স্বরসন্ধি হতে পারে নাকি পারে না? আবার কি হতে পারে? বিসর্গ সন্ধি হতে পারে। এখন দেখো আমরা যদি বলি রবীন্দ্র, আচ্ছা দেখো তো রবীন্দ্র শব্দে রবি যোগ ইন্দ্র। এখন বলো তো দীর্ঘইকারটা কোথায় আছে? মাঝখানে আছে। বলো কোথায় আছে? মাঝখানে আছে। কিন্তু আমরা যদি বলি নীরব,
নি বিসর্গ র। এখন শুধু তুমি একটা কথা লিখে রাখবা, কি লিখবা? যে শব্দের প্রথম বর্ণে দীর্ঘ ইকার যদি থাকে সেটার নাম কি সন্ধি? বিসর্গ সন্ধি। তাহলে এখন তোমার আর দুনিয়ার আলাপ দুনিয়ার যা আছে সব কি বলে দিতে হবে? যদি বলি নিরস কি সন্ধি, তাহলে বিচ্ছেদ করার সময় কি করবা? বিচ্ছেদ করার সময় কি করবা? শুধু রস্যইকার দিয়ে দিবা, তখন রস্যইকার, তারপরে কি দিবা? রস। যদি বলেন নি বা, কি দিবা? নি বিসর্গ তারপরে কি? বার। যদি বলি নিরোধ, আচ্ছা বললাম নিরোগ, কি দিবা? নি তারপরে কি দিবা? বিসর্গ, তারপর কি দিবা? রোগ। কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো, মাঝখানে দীর্ঘ ইকার থাকলে ওটার নাম কি সন্ধি? আর প্রথম বর্ণে দীর্ঘ ইকার থাকলে ওটার নাম কি সন্ধি? শেষ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, এই অনলাইনে যারা একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো। বুঝে না? জি ভাইয়া ক্লিয়ার। এবার দেখো, র অথবা রেফ যদি থাকে সেটার নাম বিসর্গ সন্ধি। যেমন তুমি শুধু বলবা দূর নাম, তাহলে তুমি কি বলবা? দু বিসর্গ নাম। এখন এরকম শত শত উদাহরণ হতে পারে। আচ্ছা যদি বলি দুর্নীতি, কি হবে? দু বিসর্গ তারপরে কি? নীতি। যদি বলি দুর্গম, কি হবে? তারপরে গম। যদি বলি দুর্বার, দু বিসর্গ বার। যদি বলি দুর্মর, দু। ঠিক আছে? পারবা? কথা বুঝতে পারছো কিনা? তাহলে র রেফ যদি থাকে, র রেফটা ফেলে আমরা ওই জায়গাতে কি দিয়ে দিব? তাহলে বলো তো, কোন শব্দে মাঝখানে ওকার থাকলে ওকার ফেলে আমরা কি দিব? দীর্ঘ ইকার যদি প্রথম বর্ণে থাকে ফেলে আমরা কি দিব? কোন শব্দে যদি র বা রেফ মাঝখানে থাকে ফেলে আমরা কি দিব? কাজটা এখানে কঠিন না সহজ? তোমার কি বিসর্গ দিতে হবে নাকি খালি বেছে নিবা? তো বেছে নিতে হবে, তাহলে বিষয়টা কিন্তু খুবই সহজ। এবার আসো, তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্য যদি থাকে, তাহলে তালব্যস্য ফেলে বিসর্গ দিব, দন্তস্য ফেলে বিসর্গ দিব, আর মূর্ধন্যস্য ফেলে আমরা কি দিব? বিসর্গ দিব। কখন দিব? এদের আবার কিছু ত্রুটি আছে, কথা বুঝো নাই? শাকিব খান, শাবনূর, হ্যাঁ, তারপরে আমরা বলি যে ধরো এরকম কিছু ত্রুটি আছে। তালব্যস্যর সাথে যদি চ অথবা ছ থাকে, আমরা তালব্যস্য ফেলে বিসর্গ দিব। দন্তস্যর সাথে যদি ক বা প থাকে, দন্তস্য ফেলে বিসর্গ দিব। মূর্ধন্যস্যের সাথে যদি ট বা ঠ থাকে, আমরা মূর্ধন্যস্য ফেলে কি দিব? বিসর্গ দিব। এখন তাহলে বলো তো, আমরা যদি বলি শিরোচ্ছেদ, এই বানানটা ওকে কি হবে? তো এটা প, নিচেরটা প, উপরেরটা ক। আচ্ছা দেখো, তাহলে এখন বলো তো, শিরোচ্ছেদ বানানটা আমরা কিভাবে লিখবো? শির বিসর্গ তারপরে কি? ছেদ। আমরা যদি বলি দুশ্চরিত্র, কিভাবে বলো তো? সুবর্ণ বলছে মনীষা, কি হবে? ওটা হবে মনোরযোগী, সেটা নিপাতন সিদ্ধ সন্ধি। হ্যাঁ, আচ্ছা দেখো, দুশ্চরিত্র এটা হবে কি? দু বিসর্গ তারপরে কি হবে? চরিত্র। বুঝা গেল বিষয়টা? তাহলে আমরা কি জানলাম? তালব্যস্যের সাথে চ ছ থাকলে আমরা কি চ ছ ফেলবো নাকি তালব্যস্য ফেলবো? তালব্যস্য ফেলে আমরা সেখানে কি দিব? বিসর্গ দিব। আচ্ছা, এটা ক্লিয়ার তাহলে মোটামুটি? ক্লাসে, হ্যাঁ আমি আসবো 11টার পরে আসবো, আপনি শুরু করেন। হ্যাঁ, স্টুডিও রেডি। আচ্ছা, যেটা বলছিলাম, এটা গেল আমাদের কি সন্ধি? বিসর্গ সন্ধি। আচ্ছা, তাহলে দন্তস্য সাথে যদি কথা, আচ্ছা ধরো তুমি বললাম মনস্কামনা। আচ্ছা তাহলে দেখো তো কোনটা ফেলবা তুমি? দন্তস্য ফেলবা, তাহলে মন তারপরে কি? বিসর্গ তারপরে কাম। আচ্ছা ধরো যদি বলি আমরা প্রতিষ্ঠা, তুমি ফেলবা কোনটা বলো তো? মূর্ধন্যস্য ফেলবা, তাহলে তুমি কি দিবা? তুমি দিবা প্রতি বিসর্গ তারপরে দিবা কাম। বুঝতে পারছো? যদি বলি নিষ্ঠা, কি হবে? নি বিসর্গ ঠা। যদি বলি প্রতিষ্ঠান, প্রতি বিসর্গ ঠা। যদি বলি ধনুষ্টঙ্কার, ধনু বিসর্গ টঙ্কার। শুধু মূর্ধন্যস্য ফেলে খালি বিসর্গ দিয়ে দিবা, কাহিনী শেষ। অথবা তুমি খুঁজে বের করবা কোথায় এই ধরনের সিস্টেম কাজ করছে। ঠিক আছে? তাহলে তোমরা এই যে লকডাউনের মধ্যে এই করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে আসছো, আমরা ঝুঁকি নিয়ে ক্লাস নিচ্ছি।
তৈরি করতে। এখন এই করোনা আসলে আমরা মাস্টার্স করে আসলে মানে রক্ষা করা সম্ভব না, যদি আসলে কপালে থাকে সতর্ক থাকতে হবে, এটা একটা বিষয়। আমি মাস্ক পরলাম আর একজন পরেনি, এটা কি সম্ভব? আচ্ছা, তো যাই হোক, দোয়া করি আমরা যাতে এটা খুব দ্রুত মুক্তি পাই। তাহলে মোটামুটি আমরা বিশুদ্ধ সন্ধি কয়টা নিয়ম বললাম? 6টা নিয়ম। তাহলে আমরা কি উদাহরণ মুখস্থ করব নাকি সিস্টেম মুখস্থ করব? এখন যদি তুমি বলো a প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন যদি পরীক্ষা আসে গরু প্লাস ছাগল স্কয়ার, তাহলে কি দিবা? গরু স্কয়ার প্লাস 2 গরু ছাগল প্লাস ছাগল স্কয়ার, তাহলে না সিস্টেমটা যদি জানা থাকে তাহলে যে কোনো আমার উদাহরণ কমন করার দরকার নাই। এখন অনেকে কি প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করে এরকম যে স্যার তাহলে নিপাতনী সিদ্ধ সন্ধি আর বিশেষ নিয়ম কেমনে বুঝবো? বিশেষ নিয়ম মানে এটা কোনো না কোনো সামান্য একটু হলে নিয়মের মধ্যে পড়ছে, আর নিপাতনী সিদ্ধ মানে কি, যেটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। কথা কি বুঝতে পারছো? একজন মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এক মেয়েকে থাপ্পড় মারছে, এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এটা নিপাতনী সিদ্ধ, কোনো নিয়ম মানে নাই, সে আন্দাজে এটা মারিয়ে দিচ্ছে। আবার এই যে আমরা পড়লাম বিসর্গ সন্ধি, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ছে, এটা বিসর্গ সন্ধি, তারপরে স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার ধরো একজনে যাচ্ছে, মনে করো এক মেয়ের সাথে প্রেম করতেছে, 3-4 মাস যাবত ফুসকা খাওয়াচ্ছে, তার নাস্তা করে সকালে একটা ড্রেসও কিনে দিচ্ছে, এবার রাস্তা দিয়ে যাচ্ছে, তার সাথে একটু বেয়াদবি করছে, সেটা থাপ্পড় দিচ্ছে। লোকজন এসে বলতেছে ভাই যাই হোক, দুধ মারতেছেন, এত টাকা পয়সা খরচ করতেছে, যদি বিয়ে শাদী করেন একটা থাপ্পড় দিতেই পারে। তাহলে এটা কিন্তু সরাসরি নিয়ম না হলে বিশেষ নিয়ম। কোন নিয়ম? প্রেম করতেছে এটাই তো অবৈধ মিয়া, তাহলে আবার থাপ্পড় একটা দিচ্ছে, এটা বিচার দেওয়া, কথা বুঝলেন? তাহলে বিশেষ নিয়ম মানে এটা কোন রকম একটা নিয়মের মধ্যে পড়া। নিপাতনী সিদ্ধ কোনটা? এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। আমি কিন্তু একটু সোজা সাপটা মানুষ, কথা যা বলি একবারে ক্লিয়ার কাটি বলি, কিন্তু আমার এই কথা মাইন্ড করো না, বাচ্চা মানুষ তোমরা অনেকেই। আচ্ছা, এখানে কি প্রশ্ন করছে? আমার একটা প্রশ্ন ছিল জিনিয়া, জিনিয়া এরকম নাম আছে নাকি? একই নাম দুইবার, জিনিয়া তারপরে আবার জিনিয়া। আচ্ছা, জিনিয়া জিনিয়া বলো। তোমাকে আনমিউট করা হচ্ছে, প্রশ্ন বলো। স্যার যে বরিশালা ভাষা হলে অপিনিহিত হবে, আর চলিত ভাষা হলে কি হবে এটা শুনি নাই। চলিত ভাষা হইলে হবে অভিশ্রুতি, ঠিক আছে? আর যদি আর সাধু তো কোনো পরিবর্তন না, সাধু ভাষাটা তো একটা মূল ভাষা, ওটা কোনো ধ্বনি পরিবর্তনের কারণে হয় না, এটা তো মূল ভাষা, তাই না? ঠিক আছে, ওকে। আর কোনো কথা আছে? না স্যার। নাম হচ্ছে জিনিয়া। তো মনে রাখবা, জিন হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। জিন কি শব্দ? নিত্য পুরুষবাচক। হ্যাঁ, আর পরি হলো নিত্য স্ত্রীবাচক। পরি স্ত্রীবাচক একটু জানোই তোমরা, পরি, পরিমণি। পরিমণি কিন্তু না, ওটা একটা ব্যক্তির নাম, কিন্তু পরি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এবার আসো আমরা স্বরসন্ধির কয়েকটা নিয়ম বলে দিই, নাকি সহজ করে বলবো নাকি কঠিন করে? আমাদের যেটা সবচেয়ে কঠিন ছিল আমরা ওইটা কিন্তু আগে আলোচনা করছি। দুইটা কথা যদি জানা থাকে, সন্ধি মোটামুটি 90% শেষ। কি কি কথা? সন্ধি শব্দের মাঝখানে হয়, বলো সন্ধি কোথায় হয়? শব্দের মাঝখানে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে সন্ধিজাত শব্দকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? কারণ সন্ধি শব্দের অর্থ কি? কয়টা ধ্বনির মিলন? দুইটা ধ্বনির মিলন। এবার আসো আমরা ধাক্কা পদ্ধতি খেয়াল করি। 1 নাম্বার নিয়ম হচ্ছে নবান্ন। ধাক্কা দেও, নবা। আকার আছে, আকারকে কয় ভাগে ভাগ করব? অ অথবা আ, অ অথবা না। বলে কয় ভাগে ভাগ করছি? আচ্ছা, কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, কি প্রশ্ন করতে পারো? এরকম প্রশ্ন করতে পারো যে এই যে শোনো, একটা বিষয় তোমাদেরকে বলি, হ্যাঁ, স থাকলে ক ক হয়, হ্যাঁ ঠিক আছে, সোনিয়া আক্তার মন, তোমার কথা ঠিক আছে বোন। আচ্ছা, তাহলে এই যে নবান্ন, এখানে অ যোগ আ হয়েছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে স্যার কেন হইলো না? কি বলে ধরো নবাযোগ আন্ন কেন হইলো না? কারণ নবাযোগ আন্ন হলে কি থাকতো না? অর্থ থাকতো না। কি থাকতো না? অর্থ থাকতো না। কারণ সন্ধি মানে কিন্তু এই বা বনে মিল, দুইটা অংশের মিল থাকে।
আচ্ছা ধরো তো পরীক্ষায় যে প্রশ্ন করে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলো তো? বলো তো দেখি। আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা বলি। সন্ধি মানে যে মিলন, এই মিলনটা কি বৈধ মিলন নাকি অবৈধ মিলন? কোনটা? কথা বলছো না। সন্ধি মানে যে মিলন, এটা কি বৈধ মিলন নাকি অবৈধ মিলন? তুমি তো অবৈধ মিলন করাই বলছো। সেটা হলো তোমার জিজ্ঞেস করছি ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তো সে বলতেছে এরকম যে বি যোগ আ যোগ পি যোগ অন। আচ্ছা বলো তো এখানে কয়টা পাঠ হয়েছে? এটা কি জীবনে সন্ধি বিচ্ছেদ হয়েছে এটা? কারণ সন্ধি মানে মিলন, তাহলে মিলন তো অবশ্যই বৈধ মিলন, তো বৈধ মিলন তো দুইজনের মধ্যে হয় নাকি? তাহলে দুইটা অংশের সন্ধি মানে কয়টা অংশের মিল? আমরা কি জীবনে পড়ছি চারটি ধ্বনি বা বর্ণের মিলকে সন্ধি বলে? আমরা কি বলছি? পরস্পর সন্নিহিত দুটো ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি বলে। সন্ধির পাঠ কয়টা থাকে? আর এটা কয়টা কয়টা তুমি? কিছু বলো না? তাহলে এটা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে বীজক আকরণ। বীজক আকরণ এটা হলো কি সন্ধি। আবার পরীক্ষা যদি প্রশ্ন করে ব্যাকরণ শব্দের বিশ্লেষণ কোনটা, হ্যাঁ তখন তুমি এটা দিতে পারো যে বীজক আযোগ বীজক অন। এটা হলো ব্যাকরণ শব্দের বিশ্লেষণ। তাহলে আমরা জানলাম ব্যাকরণ শব্দটা সন্ধি সাধিত, কারণ বীজক আকরণ। আবার হইতে পারে ব্যাকরণ শব্দটা প্রত্যয় সাধিত, তখন বলতে হবে বীজক আযোগ বীজক অন, ক্রিয়া একটা ধাতু, ক্রিয়া একটা ধাতু। তাহলে বলো ব্যাকরণ শব্দটা দুই ভাবে হইতে পারে। বলো বীজক আকরণ যদি বলি তাহলে কি সাধিত? সন্ধি, কারণ সন্ধি মানে কয়টা অংশের মিল? দুইটা অংশের বৈধ মিল। এবার আসো আমরা যদি বলি বীজক আযোগ বীজক অন, তাহলে এই ক্রিয়াটা ধাতু। বলো ক্রিয়াটা কি? ধাতু। তাহলে অনটা একটা প্রত্যয়, তাহলে তখন আমরা বলবো ব্যাকরণ শব্দটি প্রত্যয় সাধিত। কি প্রত্যয় সাধিত? সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত। বলো কি প্রত্যয় সাধিত? সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত। বুঝতে পারছো বিষয়টা? এখন তুমি আবার এটাও প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এই যে শুরুতে আবার বীজক এগুলা কি? এগুলো হচ্ছে উপসর্গ। এগুলা কি? তো কোন একটা প্রত্যয় সাধিত শব্দের যদি উপসর্গ চলে আসে, এটা বাপ্পারাজের মতো সাইড নায়কের কাজ করে। আমার সিনেমা দেখো বাপ্পারা শুরুতেই প্রেম প্রেম করে, কিন্তু বিয়ে জীবনও করতে পারে। একটা সিনেমাতে দেখছি বিনিশো তার মালা বিয়ে করে, কিন্তু বাসর গেলে পরে গেলে বলে দেখো আমি আরেকজনকে ভালোবাসি, আমি তোমাকে মন দিতে পারবো না, এই ঠিক আছে তাহলে লজ্জা কেন? তাহলে এরকম যদি উপসর্গ একটা প্রত্যয় সাধিত শব্দে আসে, উপসর্গটা শুরুতে থাকবে। বলো কোথায় থাকবে? এবং বাপ্পারা বাংলা সিনেমাতে যত শেখা গেছে তোমার জীবনে ততটা বলার হবে। প্রত্যেকটা সিনেমা দেখছি শেখা। আমরা এখানে কিন্তু একটা কঠিন নিয়ম জানলাম। তাহলে কোনো প্রত্যয় সাধিত শব্দে যদি উপসর্গ থাকে, আমরা ওগুলাকে কি করব? ওটাকে সাইড নায়ক হিসেবে শুরুতে রেখে দেব। এগুলো কি নায়ক বলতো? এটা বাপ্পারাজ। তাহলে বি একটা উপসর্গ, আরেকটা কি উপসর্গ। তাহলে এটা হলো বাপ্পারাজ, এটা হলো ধরো শাহিন আলম, কিন্তু বিয়ে করছে ধরো রিয়াজ, তাহলে এটা ধাতু মানে কি? ক্রিয়ামূল। কথা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে সন্ধি দুইটা পার্টের মিল হয়, নবান্ন নবযুগপন্ন। তুমি 9 10 বইয়ের 1 নাম্বার বুঝতে এটা। আমাদের সন্ধিটা কিন্তু মোটামুটি আলোচনা ভালোভাবে আছে 9 10 বইয়ে। তুমি আমার কথাগুলো যদি শুনো পরবর্তীতে 9 10 বই থেকে পড়তে পারবে। তাহলে আমরা জানলাম ব্যাকরণ। এখানে দেখো আমরা এখন তো সবগুলো উদাহরণ পাবো। আচ্ছা বলো তো জলাশয় কি হবে? কেন আমি জলাযোগ অশয় মেরে দিই? হবে কি দিতে হবে? কেন আশয় দিতে হবে? অর্থ চিন্তা করবে। কি চিন্তা করতে হবে? তাহলে কোথায় অ দিব আর কোথায় আ দিবে? কি আবেগে মারবো নাকি অর্থ চিন্তা করে দিব? এবার দ্বিতীয় নিয়ম, দীর্ঘইকার যদি থাকে কয় ভাগে ভাগ করবো? এটা 100 বার মুখস্থ করবা? কয় ভাগে ভাগ করবা মিয়া? 2 ভাগে। তাহলে এটা 100 বার বলতে হয় কেন? বারবার বলবা, সব সময় বলবা কয় ভাগে? তাহলে মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে প্রথমে রস্যই দিবা অথবা দীর্ঘই দিবা, প্লাস রস্যই দিবা অথবা দীর্ঘই দিবা। এটা প্রথম অংশের কোন অংশ? তাহলে বলো কোথায় রস্যই দিবা কোথায় দীর্ঘই দিবা, সেক্ষেত্রে অর্থ চিন্তা করবে। তাহলে রবীন্দ্র শব্দের সন্ধি বিশেষ কি? রবি যোগ ইন্দ্র। এবার শোনো যেটা বলছিলাম, এটা হচ্ছে যদি আমরা বলি পরীক্ষা সন্ধি বিশেষ বলতো পরিমাণটা রস্যই কাট দিলাম, কিন্তু ইখা বানানটা কি হবে? এখন তোমার যে প্রশ্ন করে আছে বলো তো কোথায় রস্য হবে আর কোথায় দীর্ঘই হবে? এই কথাটা আজও পর্যন্ত বাংলাদেশে কোনো বইতে লেখা নাই কোথায় রস্য বা কোথায় দীর্ঘই হবে। এখন আমরা যদি এই কথাটা জানি, আমাদের জীবনে কখনো ভুল হবে না। কি সেটা? ঈশ্বর
ইখা ইখা লেখা রাখো এই চারটা শব্দে দীর্ঘ ইকার হয়। আচ্ছা তোমরা এখন সত্যি করে বলো খুশি করার জন্য তোমরা ক্লাস থেকে নতুন কিছু পাচ্ছ নাকি সবই জানতা? অবশ্যই কিছু পাচ্ছ। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা বিষয় তুমি বিশ্লেষণ করে পড়ো তাহলে তুমি চান্স পাবা নাকি যে গ্রামে পয়সা পড়তেছে কথা বলতে পারছো? অনেকে পড়ে কেন পড়ে বলতো? করার জন্য পড়ে। আমি এক বাসায় সাবলেট থাকতাম, ওই বাসায় বাবা চাকরি করেন সরকারি, তো ওই দুইটা রুম আছে। তখন আমাদের দেশে ভূত এবং চলতো তারপরে তাড়াতাড়ি হেডফোন দিয়ে আমি ভূত এবং শুনবো আমি শুনলে কিন্তু রাগ করবে, তাড়াতাড়ি হেডফোন দিয়ে আমি ভূত এবং শুনবো, তাড়াতাড়ি আমি শুনলে কিন্তু রাগ করবো, তাড়াতাড়ি শুনবো। আমার সন্তান তো পড়াশোনা করতেছে সে পড়াশোনা করতেছে না, তাহলে একটা বিষয় মনে রাখতাম, যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে কখনো জাগানো যায় না। তোমাকে এই বয়সে যদি বলতে হয় তুমি পড়তে বসো, আসলে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্য। তোমার বয়স 18 হয়েছে না, তুমি ভোটাধিকার মানে কি তুমি ভোট দিতে পারো। তুমি বাংলাদেশে আইনে যদি দুজন গার্ডিয়ান উপস্থিত থাকে তুমি বিয়ে শাদী করতে পারো। একা একা করলে সেটা কি হবে না, রাষ্ট্র তুমি শিক্ষিত হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে বিষয়টা হচ্ছে তুমি সবই বুঝছো, তাহলে তোমাকে কেন বলতে হবে তুমি পড়তে বসো? এখন তোমরা সময়গুলা কিভাবে নষ্ট করো? তোমরা বিশেষ করে এখানে মেয়েরা ক্লাসে বেশি, ক্লাসে মাত্র 2 জন ছেলে। তাকে আছে না, আমার কি মনে হয় অপমান করতেছে সামনে তুমি। তো দেখো তাহলে মেয়েরা সময় নষ্ট করে কিভাবে? ফেসবুক চালায় আর বেশি বেশি গল্প গুজব করে, সাজুগুজু করে। ছেলেরা তো বাইরে বেরোবে, মেয়েরা কিন্তু বাইরে যায়। ফেসবুকে ঢুকে নিজের ইচ্ছায় বের হয়, আল্লাহ রহমত উপর দিকে বর্ষণ করে, মাছ দোকান চিন্তা করে পাই এবার দুইবার বের হয়ে যান। বুঝছো? তাহলে তুমি ফেসবুকে ঢুকবা জাস্ট নোটিফিকেশন দেখার জন্য, কোন ইয়ার কবে ক্লাস এসে এগুলোর জন্য। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এখনো সময় আছে লাইফটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, শুধু কি করতে হয়, নিজের ভিতরে আত্মবিশ্বাসটা ধরে রাখতে হয়। বুঝা গেলে বিষয়টা? আত্মবিশ্বাসটা কি করে হয়? ধরে রাখতে হয়। এটা হচ্ছে তুমি তোমার নিজের কাজ শুধু চালাই যাবা। আমরা সাবেক রেল মন্ত্রীকে নিয়ে কত ট্রল করছি, উনি 67 বছর বয়সে দেখাই দিচ্ছে আত্মবিশ্বাস থাকলে বয়স কিনা ব্যাপার না। ওনার একই পথে হাঁটছে বর্তমান রেলমন্ত্রী, ওনার বয়স কত? 65। তুমি যদি জীবনে কখনো হতাশ খালি চিন্তা করবো সাবেক রেলমন্ত্রী যদি 67 বছর বয়সে সফল নিতে পারে, আমার তো লাইফ এখন শুরুই হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে কয়টা শব্দে দীর্ঘ এখানে হয় বলো? ইশ, ঈশ্বর, ইচ্ছা, ইকা। কয়টা? মনে আমার কথা বিরক্ত হচ্ছে না? বিরক্ত হচ্ছে না? এবার শুনো, আমরা যেমন জফলা যদি থাকে, তোমরা শুধু টেকনিক্যাল একটা মাথায় রাখো, জফলা সমান সমান রস্যই কার, কাহিনী শেষ। তাহলে জফলা থাকলে জফলাটা ফেলে দিয়ে তুমি কি মারবা? রস্যই কার। আচ্ছা বলো তো তাহলে ইত্যাদি শব্দ সন্ধি বিচ্ছেদ তুমি কি দিবা? জফলা ফেলে দাও, ইতি, তারপর আকার হইল না, আকারটা পুরা দিবা, তাহলে ফেলে যাবে ইতি যোগ আদি। এখন যদি বলি আমরা প্রত্যাশা, কি হবে? কি হবে? প্রতিযোগ আশা। যদি বলি আমরা প্রত্যাবর্তন, কি হবে? প্রত্যাবর্তন। এভাবে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু শিখতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের আরেকটা সমস্যা আছে। কি সমস্যা বলো তো? আমরা মনে করো এই 9, 10 এর ব্যাকরণটা পড়ি, সত্যিকার অর্থে কি তোমরা কি পড়ো নাকি পড়ো না? পড়ো, পড়ো তোমরা, কিন্তু পড়তে গিয়ে আরেকটা সমস্যা, পড়ো কিন্তু তখন মনে হয় না মোটামুটি পারিস। আসলে আমরা যখন পড়ি তখন কি মনে হয় পারি, কিন্তু যখন তুমি কোনো একটা পরীক্ষা দেও, এখানে ধরো ক্লাস টেস্ট দিতে আসছো বা পরীক্ষা হলে তখন পারো। মনে করো কিন্তু যখন ধরো আয়নার দিকে তাকাও, সবাই আয়নার দিকে একবার তাকাও দিনের বেলা, স্বীকার করো বা নাই করো, তখন কি তোমার নিজেকে খারাপ লাগে নাকি ভালো লাগে? আত্মবিশ্বাস সবাই, আমার নিজেরও ভালো লাগে। বিষয়টা হলো এটা সৃষ্টিকর্তা মানুষের মধ্যে একটা বোধ শক্তি দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ধর একজনের মুখে প্রচন্ড ব্রণ, চেহারা ধরে এখানে এসিড মারছে, এসে বাজে চেহারা, সে যখন আয়নার দিকে তাকায় নিজের খারাপ লাগে নাকি ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, এটা আল্লাহর একটা রহমত। কেন? কারণ যদি তার নিজেকে খারাপ লাগতো সে কিন্তু সুইসাইড করতো। আমরা বলতো সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? নিজেকে ভালোবাসি। এমন ঘটনা ঘটে সমুদ্রের মধ্যে দুইজন ডুবে যাচ্ছে, মা ছেলে, তখন কিন্তু কি করে মাকে ধরো যে আঁকড়ে ধরে সন্তানরাও কি করে বাঁচার চেষ্টা করে, এরকম ঘটনা কিন্তু ঘটে। তার মানে আমরা নিজেকে বেশি ভালোবাসি। ঠিক আছে, সাউন্ড নাই মানে আসতে বলতেছি, আবেগ সূচক কথা তো এই জন্য আসতে বলতেছি। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা পরীক্ষা দেই কিন্তু
ওই পরীক্ষা হলে পারি না, পারি কখন? যখন পড়ি। এজন্য তোমরা যেটা করবা, এই বই থেকে তোমরা চাইলে প্রতিদিনই পরীক্ষা দিতে পারো। এখন শুনতে পাচ্ছ কিনা বলো? এখন শুনতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে? একটু কমেন্ট করো তো। জি স্যার। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা একটু কমেন্ট করো এখন ক্লিয়ার কিনা। ভাই সাউন্ড নাই বলে আর কোনো খবর নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার এটা থেকে প্রতিদিন পরীক্ষা দিবা কিভাবে? এই বইয়ে তোমার 32টা টপিক আছে। কয়টা টপিক আছে এটা মনে হয় জানো না, জীবনে গুণ নাই যে কয়টা টপিক আছে। এখানে 32টা টপিক আছে। তো এই 32টা টপিক, হ্যাঁ হ্যাঁ স্যার যে বললা তাহলে কেমনে বললা, তার মানে শুনতে পাচ্ছ? তো দেখো এখানে এই 32টা টপিক থেকে প্রতিদিনই পরীক্ষা দিবা। এখানে তোমরা দেখবা এর সামনে নিচে নামলে ইউসিসি লাইব্রেরি আছে না, সুমন লাইব্রেরি আছে, এখানে একটা বই আছে, ওটার নাম হচ্ছে আমিনুলস ব্যাকরণ এমসিকিউ লেখা। আমিনুলস ব্যাকরণ এমসিকিউ, এই বইয়ের মধ্যে তোমার না, এই বইয়ের মধ্যে যে বিষয়গুলো আনসার করা নাই, ধর এই বইয়ের মধ্যে অনেক এমসিকিউ আছে যেটার আনসার করা নাই, এগুলোর আনসার করা আছে। আবার এই বই থেকে প্রত্যেকটা টপিক থেকে মডেল টেস্ট আকারে প্রশ্ন করা আছে, ঠিক প্রত্যেকটা পেজের আবার নিচে উত্তর দেওয়া আছে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে যে তোমরা এখান থেকে নিজেরা পড়বা, নাকি আগে পরীক্ষা দিবা? আগে পরীক্ষা দিলে তোমার মনোবল যতটুকু আছে ওইটুকু দেখে যাবে, আমি কিছুই পারি না। কথা বুঝো নাই? জীবনে কখনো সকালবেলা ঘুম থেকে আয়নার দিকে তাকাবা না, হাত মুখ ধোবা সুন্দর করে, মনে করো যে একটু ফ্রেশ ট্রেশ, তারপরে তাকাবে ভালো লাগছে। তাহলে প্রথমে টপিকটা আগে পড়বা, পড়ার পরে কি করবা? পরীক্ষা দেবা। এবার ভালো লাগবে। আজকে তুমি ধ্বনি পরিবর্তন পড়ছো না, আজকে বাসায় গিয়ে সমাসের পরীক্ষা দিলে পরীক্ষাটা ব্যাপক ভালো হবে নাকি? আজকে দিবা কিসের পরীক্ষা? তাহলে ধ্বনি পরিবর্তনের পরীক্ষা। এইভাবে যদি তুমি যদি করো, আরেকটা বিষয়, এখান থেকে তোমার 90% প্রশ্ন তোমাদের পরীক্ষা সরাসরি বই থেকে কমন করবে। এগুলো তো কেন কমন করবে? কারণ এই বইয়ে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে প্রত্যেকটা তথ্য এমসিকিউ আকারে দেওয়া এবং শতভাগ নির্ভুল। কেন? কারণ এই বইটা আমি দীর্ঘদিন কাজ করছি। তাহলে এখান থেকে পরে কি করবা? পরীক্ষা দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা নিয়ে যাবা তোমরা। এটা তোমার দাম নিতে হচ্ছে 100 টাকা। হ্যাঁ, আমার কথা বললে জামিলুল স্যার পাঠাইছে, 10 টাকা কমও নিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা এই বিষয়টা বললাম যে জফলা থাকলে এটা দিব। এবার আরো কিছু চমৎকার বিষয় আছে, যেমন যদি বফলা থাকে, বফলা সমান সমান রস্যুকার। বলো বফলা সমান সমান কি? রস্যুকার। এখন দেখো তাহলে বলো তো স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? তোমরা নিজেরাই বলো। সুযোগ আগত, দেখছো? তোমরা এটা পারতেছো। আচ্ছা বলো তো মন্বন্তর শব্দের, এটা যদি পারো তাহলে আমার আজকের ক্লাসে আসাটা সার্থক। মন্বন্তর শব্দের সন্ধি বিচ্ছেদ এই যে মন দিয়ে দিচ্ছি। মেয়েরা মানে মন চাইলেও যে না চাইলেও, মন কি চাইছি আমরা কি মন দিয়ে দিচ্ছি, মন দিলে বুঝে শুনে দিতে হবে। তাহলে আমরা এখানে কি কিন্তু মন দিচ্ছি, আমরা কি মন দিব নাকি মন দিব? এই যে দেখছো, মন দিলে কিন্তু পরে বসাইস পরীক্ষা মন চাইছি, মনু চাইছি, আমি মন কেন দিয়ে আসলাম? তাহলে মন চাইলে মন দিব, মন চাইলে মন। ঠিক আছে, তাহলে আমরা দিব মনোযোগ অন্তর। যদি বলি পশ্চাৎ কি হবে বলো তো? পশ্চাৎ কি হবে? পশুযোগ, ওই যে রস্যকার দিয়ে দিব, শেষ কাহিনী। আচ্ছা, এবার দেখো যদি কি থাকে? রিকার থাকে, মানে র ফলা যদি থাকে সমান সমান আমরা এটা পরিবর্তে রিকার দিয়ে দিব, কাহিনী শেষ। যেমন ধরো আমরা যদি বলি পিত্রালয়, বলো তো এটা কি হবে? তোমরা নাকি পারো না বলতেছো, বাংলাতে আমার সাথে ভালো ভালো। তাহলে মাত্রালয় কি হবে? মাতৃযুগালয়। পাত্রালয় কি হবে? পাতৃযুগালয়। বলে কাতরালয় কি হবে? এরকম শব্দ আছে কাতরালয়, আসলে আমরা দিব কাতৃযুগালয়। তাহলে মাত্রালয়, পিত্রালয়, পিতৃযুগালয়। কথা কি বুঝতে পারছো? তাহলে র ফলা থাকলে র ফলাটা ফেলে আমরা কি দিব? রিকার দিব। এই যে তোমরা এত দীর্ঘ সময় পাচ্ছ, এখনো যদি সচেতন না হও, আর কবে সচেতন হবে? অনেক সময় পাচ্ছ না তোমরা, এখনো ফাঁকিবাজি করতেছো। কার সাথে ফাঁকিবাজি করতেছো? নিজের সাথে। পড়াশোনা করো না, এটা বোঝা যায়। বলো তো পড়াশোনা কেমনে করো না, এটা কেমনে বোঝা যায়? আর চোখের মুখের দিকে তাকালে তো বোঝা যায় পড়াশোনা করো না। চেহারা ছবি কিরকম বেশ মনে হচ্ছে সারা ঘুমিয়ে আসছে। পড়াশোনা করতে করতে চোখের নিচে কালো দাগ করে যাবে, দেখলে মনে হয় মেয়েটা কদিন যাবো খায় না, কি একটা অবস্থা, মায়া লাগতেছে, একটা রুটি কিনে দেবো, এরকম একটা দেখলে বোঝা যাবে যে সেটা মরিয়া হয়ে গেছে। চান্স পাওয়া কি সমস্যা? আচ্ছা, এবার দেখো আমাদের
আরো কিছু মানে জটিল বিষয়গুলো, যেমন ওকার যদি থাকে আমরা শুধু ওকারটা ফেলে দিব, কাহিনী বলে দেবো। যেমন আমরা একটু আগে বলছিলাম ধরো প্রশ্ন উত্তর, তুমি শুধু ওকারটা ফেলে দাও, কাহিনী বলে দেবো। তাহলে আমরা কি দিব? আমরা দিব প্রশ্ন যোগ উত্তর, প্রশ্ন যোগ উত্তর, প্রশ্ন উত্তর। তাহলে আমাদের এই বইতে কিন্তু বিষয়গুলো আলোচনা করা আছে, এই বইটা চমৎকার হবে। তোমরা এখান থেকে পড়বা, পড়ার পরে কি করবা? পড়ার পরে পরীক্ষা দিবে। কথা বুঝতে পারছো? পড়ার পরে পরীক্ষা দিবা, তাহলে পারবা। আবার ধরো যদি একার থাকে, একার থাকলে তুমি দুই ভাগে ভাগ করবা, প্রথমে অ অথবা আ দিবা, পরে তুমি কি দিবা? রস্যই দিবা অথবা দীর্ঘই দিবা। খেয়াল করে দেখো, যেমন আমরা যদি বলি শুভেচ্ছা, বড় থেকে সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে প্রথমে আমরা একারটা ফেলে দিব, দিয়ে অ দিব, তাহলে আমরা দিলাম শুভ মানে অ দিলাম, তারপরে কি দেব? ইচ্ছা দিব। এখন আমরা যদি বলি মহেশ, তুমি কি দিবা? মহেশ, মহা যোগ ইস। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে ইস বানান কি রস্যই কাট দিব নাকি দীর্ঘই কাট দিব? হ্যাঁ, জিনিয়া বলছে হ্যাঁ স্যার আপনি কিভাবে করতেন? জিনিয়া কিভাবে বানানটা দীর্ঘইকার হবে? প্রথম কথা, হ্যাঁ স্যার এখানে একটা কমা হবে। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার আসলে এক একজনের পড়ার স্টাইল এক এক রকম, বুঝতে পারছো? তো সুতরাং আমার স্টাইলের সাথে তোমার স্টাইল মিলবে না। যেমন ধরো অনেকে আছে যে রাত 12টায় পড়তে বসে, 3টা 4টা পর্যন্ত পরে পরে ঘুমায় যায়। আবার আরেকজন আছে মনে করো যে জাস্ট 10টায় ঘুমায় যায়, সকাল মনে করো সে 6টায় ঘুম থেকে উঠে, 6টার আগে উঠে সে মনে করো ফজর নামাজ পড়ে, করে পড়তে বসে। তো আসলে এই এখন এই সময়ের মধ্যে তার তোমার হচ্ছে রুটিন চেঞ্জ করা একটু কঠিন একটা বিষয়। তবে আমাদের সবারই উচিত হচ্ছে সকাল সকাল ঘুমানো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা স্বাস্থ্যের জন্য ভালো। দীর্ঘদিন রাত জাগলে তোমার চেহারা বয়সের ছাপ পড়ে যায়, কিডনি জনিত সমস্যা হতে পারে, হজম জনিত সমস্যা মানে তোমার এই বিষয়গুলো হতে পারে, তারপরে হচ্ছে নিদ্রাহীনতা হতে পারে, ফ্যাটি হয়ে যেতে পারো, তুমি মোটা হয়ে যেতে পারো। ঠিক আছে, এই জন্য সকাল সকাল ঘুমানো উচিত, সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, একটু অন্তত 30 মিনিট হলে ব্যায়াম করা উচিত। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ধর্মীয় অনুশাসন, যেটা যদি ইসলাম ধর্মে থাকে নামাজ পড়া উচিত। ব্যায়াম তুমি চিন্তা করো স্যার আমরা কেমনে আমরা ব্যায়াম করবো? আল্লাহ মেয়ে মানুষের বাইরে তুমি ব্যায়াম করতে এসে বাইরে যাওয়ার দরকার নেই, তুমি তোমার বাসায় দিয়ে ব্যায়াম করতে পারো, বাসায় ধরে একটু দ্রুত হাঁটতে পারো, বাসার ভিতরে জাস্ট একটু হাঁটাহাঁটি করলাম খুব দ্রুত, এরকম তোমার নিজের অবস্থানে থেকে একটু করানোর চেষ্টা করো। এটা একটা দড়ি লাফ আছে বাসায়, তোমার বাসায় যদি পুরুষ মানুষ না থাকে, তুমি একা থাকো যখন, একটু দড়ি লাফ জাম্পিং করতে পারো, এটা একটা বিষয়। ঠিক আছে, একান্তে যদি কোনো কিছু খুঁজে না পাও, যদি এরকম বান্ধবী নেই তাহলে মারামারিও করতে পারো, ব্যথা না লাগে, একটু ব্যায়াম করতে পারো, ভালো হয়। তাহলে তোমার সিস্টেমের চেঞ্জ করার দরকার নেই, তুমি তোমার মতো করে পড়াশোনা করো। ঠিক আছে, আমার সিস্টেমটা হচ্ছে যে আমি তখন নিয়মিত নামাজ, এখনো নামাজ পড়ি, ফজর অনেক সময় কাজা হয়। তো বিষয়টা হচ্ছে যে ওই সময় আমি মোটামুটি 11টার মধ্যে ঘুমাই যেতাম, সকালে ফজর নামাজ পড়ে পড়তে বসতাম, তারপরে হচ্ছে যে তোমার দুপুরের পরে জোহরের নামাজের পরে দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাইতাম 1 থেকে 1.5 ঘন্টা, তখন তো নর্মাল বাটন ফোন ছিল, অ্যালার্ম দিয়ে ঘুমাইতাম। তারপরে হচ্ছে বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করতাম, আবার মাগরিবের পরে পড়তে বসতাম 11টা পর্যন্ত, এতটুকু রুটিন ছিল। আমি আর বেশি, আমাদের সময় তো তখন ধরো ফোন টোন এতটা ছিল না, মানে জাস্ট বাটন টাইপের ফোন ছিল তখন। হ্যাঁ, তখন সবার হাতেই ছিল না এরকম। তোমাদের মতো ফেসবুক তো আমি 2011-এর উপরে ইউজ করেছি, আমাদের দেশে মোটামুটি 11-এর উপরে জনপ্রিয়তা হয়েছে ফেসবুক। এখন তো মনে করো 5 থেকে ফেসবুক পাচ্ছে। তো আমরা যে পরিমাণ টাইম কিল করি, লাইফে অনেক কিছু করা যায়। প্রতিদিন যদি 2 ঘন্টা করে ফেসবুকে দাও, তাহলে জীবন থেকে 6 বছর চলে যায়। 72 বছর গড়াই হলে প্রতিদিন 2 ঘন্টা দিলে জীবন থেকে 6 বছর যদি ফেসবুক নিয়ে গেল, যানজট 6 বছর, 12 বছর, পড়াশোনায় লাগে 24 বছর, কত হইলো 36 বছর, আর তাকে 24 বছর, এর ভিতরে গোসল, খাওয়া দাওয়া, নামাজ, বিয়ের শাদী, চাকরি বাকরি, বুঝলেন? যাই হোক, তাহলে এই যে বিষয়টা, তাহলে ঈশ্বর, ইচ্ছা, এখন কয়টা শব্দ বলছিলাম দীর্ঘইকার হবে? মনে করে দেখো, ইস, ঈশ্বর, ইচ্ছা, এখন, এই 4টা শব্দ কি হবে? দীর্ঘইকার হবে। তাহলে তোমরা এই বিষয়গুলো আমাদের যে 9-10 বোর্ড ব্যাকরণ আছে সেখান থেকে পড়ে নেবে। আরো কিছু বিষয় আমরা দেখাইতে পারতাম, সেটা হচ্ছে যে যদি আমাদের করা থাকতো আর কি, মানে আগে থেকে আমাকে বললে আমি তোমাদের এটার উপরে একটা নোট দেওয়ার চেষ্টা করতাম, আমি আমার মতো করে দিয়ে পেজের, কিন্তু তো আমাকে বলছে কালকে ক্লাসের কথা। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এরপরে তোমরা 9-10 বই আরো কিছু বিষয় দেখবে, আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট 9-10 বইটা যদি কারো কাছে, তোমরা যারা বাসায় আসছো 9-10 বইটা একটু খুলো। হ্যাঁ, সেখানে আমি কিছু বিষয় তোমাদেরকে বলে দিই। আর তোমরা যদি পরবর্তীতে ক্লাসে আসো, আমার সাথে যদি ক্লাস থাকে, তোমরা কষ্ট করে এই বইটা নিয়ে আসবা, মনে থাকবে না? যদি শুধু শোনো বাংলা ক্লাস, তাহলে কি বই নিয়ে আসবা? তাহলে এটা নিয়ে আসলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। আর আমি তখন তোমাদেরকে দাগাইয়া দিব যে
কোন কোন টপিক তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এবার দেখো এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন তোমরা 9 10 বইয়ে যখন এখানে দেখবা হচ্ছে যে 5 নাম্বার নিয়ম, সহজ কথা খালি মনে রাখবা, তোর এর থাকলে ঋত হয়, তাহলে শীতার্থ শীত যুগ ঋত। তাহলে যদি বলে বন্যার্থ বন্যা যুগ ঋত, যদি বলি তৃষ্ণার্থ কি হবে? না পারার তো কিছু না, তোর এর থাকলে খালি ঋত মাইরে দিবা, কাহিনী শেষ। এবার মূর্ধন্য রেপ থাকলে ঋণ দিবা, তাহলে উত্তম বর্ণ কি হবে? উত্তম যুগ ঋণ। তাহলে যদি বলে অধবর্ণ কি হবে? অধম যুগ ঋণ। কথা ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়গুলো এখান থেকে দেখবা। এরপরে তোমার ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে তোমাদেরকে শুধু একটা বিষয় বলে রাখি, ব্যঞ্জন সন্ধিতে যদি কখনো ডাবল দেখো, খালি মনে রাখবা খণ্ডত্ব বা দ হয়। ডাবল কোনো ব্যঞ্জন থাকলে, যেমন সচ্চরিত্র, তাহলে প্রথম চটা খণ্ডত্ব হয়ে যাবে, সৎযোগ চরিত্র। যদি বলে বজ্জাত, তাহলে প্রথম মানে কি হয়ে গেছে? বজ্জাত, বর্গীয় জটা দ হয়ে গেছে, কারণ বজ্যোগ জাত। তারপরে আমরা যদি বলি এরকম কল্লোল, তাহলে পদযোগ লোল, খণ্ডত্ব হয়ে গেছে। আমরা যদি বলি এরকম ভাবে শরৎচন্দ্র, শরৎযোগ চন্দ্র, খণ্ডত্ব হয়ে গেছে। মানে ডাবল থাকলে প্রথম বর্ণটা চেঞ্জ হয়ে খণ্ডত্ব অথবা কি হবে? দ হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার কখন খণ্ডত্ব হবে, কখন দ হবে? সেক্ষেত্রে আমরা অর্থের ব্যাপারটা খেয়াল রাখবো। যেমন আমরা যদি বলি পদ্ধতি, পদযোগ হতে, আবার সজ্জন, সৎযোগ জন, এই বিষয়গুলো এইভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো আমাদের এটার সাথে আরো কিছু ব্যাপার ছিল। দেখো উচ্চারণ থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন আসে না, এটা জাস্ট তোমরা বিগত সালের দুই একটা প্রশ্ন যদি এসে থাকে সেগুলো একটু দেখে নেবা। আর অপরিচিতা ঐকতান, আমাদের এগুলা তোমাদের হচ্ছে যে বলতে অনেক সময় লাগবে। তোমরা সাহিত্যের বিষয়টা মোটামুটি পারো, তবে পরবর্তীতে তোমাদের সাথে ক্লাস থাকলে এগুলোর উপরে আমি তোমাদেরকে একটা টেকনিক দিয়ে দেবো, প্রত্যেকটা কবি সাহিত্যিকা, যাতে তোমরা সহজ ছন্দে এগুলো মনে রাখতে পারো, কারণ আমাদের অনেক সময় কিন্তু এগুলা টেকনিক গুলো মনে থাকে না। আর এখানে বানানের যে বিষয়টা, বানানের এখানে নিয়মগুলো দেখো দেয়া আছে, কিন্তু বানানটা আমাদেরকে আরো টেকনিকে পড়তে হবে। আর তুমি যতই নিয়ম পড়ো, পরীক্ষার হলে এমন একটা জায়গা, মানুষ তো মনে করে নিজের নামই ভুলে যায়, তো বানান কেমনে মনে থাকবে তার? তাই বানান তুমি যদি মুখস্থ করো, মুখস্থ করে তো পারা সম্ভব না, কিন্তু বানানের কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলা ফলো করলে বানান গুলা খুব সহজে মনে রাখা যায়। যেমন ধরো আমি তোমাদেরকে কিছু টেকনিক বলি বানানের। হ্যাঁ, বানানের টেকনিক গুলো হচ্ছে, দেখো আলি, আবলি, অঞ্জলি, এই বানান গুলাতে কি হয়? রস্যই রেখা হয়। আচ্ছা ধরো আমরা বললাম সোনালী, তাহলে কি হবে বলতো? রস্যই রেখা। আমরা যদি বলি প্রশ্নাবলী, কি হবে? রস্যই রেখা। তারপরে আমরা যদি বলি ধরো শ্রদ্ধাঞ্জলি, তাহলে কি হবে? রস্যই রেখা হবে না? তাহলে সোনালী, প্রশ্নাবলী, শ্রদ্ধাঞ্জলি, তাহলে আলী, আবলি, অঞ্জলি এগুলা থাকলে কি হবে? রস্যই রেখা হবে। কিন্তু তুমি এখানে পরীক্ষায় ব্যতিক্রমী বিষয় আসতে পারে। ব্যতিক্রম কোনটা? যেমন সোনালী ব্যাংক, এটা দীর্ঘইকার। যদি বলি পূবালী ব্যাংক, এটা দীর্ঘইকার। যদি বলি রূপালী ব্যাংক, সেটা দীর্ঘইকার। এখন তুমি যদি বলো আমার মামাতো বোন সোনালী, সোনালী রঙের জামা পরে সোনালী ব্যাংকের সামনে দিয়ে হেঁটে গেল, তারপর আমরা পূবালী ব্যাংকে গেলাম, সেখান থেকে রূপালী ব্যাংকে গিয়ে টাকা তুললাম, তাহলে মামাতো বোন সোনালী, রস্যইকার না দীর্ঘইকার? রস্যইকার। কিরকম জামা পড়ছে? সোনালী রঙের জামা পড়ছে, এটা রস্যইকার। কিন্তু কোন ব্যাংকের সামনে দিয়ে হেঁটে গেছে? সোনালী ব্যাংকের সামনে, তখন ব্যাংকের নামটা কিন্তু দীর্ঘইকার। তাহলে ব্যক্তি প্রতিষ্ঠানের নাম কি নয়, এই নিয়মের আওতাভুক্ত নাম তোমার ব্যতিক্রম থাকতেই পারে। বুঝতে পারছো বিষয়টা? নাম তো নামই। তাহলে আমরা জানলাম যে ব্যাংকের নামটা কিন্তু দীর্ঘইকার হবে। ঠিক আছে, ব্যাংকের নাম কি হবে? দীর্ঘইকার। লেখা শেষ? তাহলে ব্যাংকের নাম হচ্ছে দীর্ঘইকার, একটু দ্রুত লিখো। আর এমনি যদি সোনালী থাকে তার মানে সেটা কি হবে? আচ্ছা, এবার দেখো আমাদের একটা শব্দ হচ্ছে ফুল, তাই না? দেখো দীর্ঘইকার যে হয় এখানে, দেখো আমরা জানি যে
বুধ বানানে দীর্ঘকার। বুধ বানানে কি দীর্ঘকার, হ্যাঁ, সকল বুধ বানানে, সকল বুধ বানানে দীর্ঘকার, কিন্তু ব্যতিক্রম একটা শব্দ, সেটা হলো অদ্ভুত। এখন একজন প্রশ্ন করছে স্যার অদ্ভুত বানানে কেন রস্যকার? আমি বললাম বানানটাই অদ্ভুত। বানানটাই কি অদ্ভুত। প্রশ্ন করছে না পাঠ মানে কি, হচ্ছে গাধার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি, এরকম একটা কথা আছে না? তাহলে অদ্ভুত বানান কেন রস্যকার? কারণ বানানটাই কি, বানানটাই অদ্ভুত। একদম বলছে পিলার বানানে কয়টা ল হবে? কয় একটা ল দিলে এল দিলেও চলে পিলার বানানে, কিন্তু দুইটা এল দিলে পিলারটা শক্ত হয়। আসলে কিন্তু পিলার বানানে কি থাকে, দুইটা ল থাকে কিন্তু, হ্যাঁ। বানান গুলো একটু সহজে মনে রাখতে হবে, যে আমরা এইভাবে বিষয়টা মনে রাখবো, হ্যাঁ। এবার দেখো আমরা যে ভুলগুলা করি, ধরো দূর বানানে দীর্ঘকার, দূর বানানে কখন বিষয়টা মনে রাখতে হবে, দূরত্ব বোঝাতে, দূরত্ব বোঝাতে দূর বানানে কি হবে, দীর্ঘকার হবে। যেমন আমি যদি বলি দূরবীক্ষণ, এটা কাছের জিনিস দেখি নাকি দূরের জিনিস? দূরের জিনিস দেখি না, এরকম করে দূরবীক্ষণ দিয়ে দেখে দূরের জিনিস। তাহলে অন্য ক্ষেত্রে কি হবে, অন্য ক্ষেত্রে রস্যকার। যেমন তোমরা আমার দুর্নাম করলা যে স্যার আজকে তো ভালো পড়ায় নাই, তাহলে দুর্নাম এটা কি দূরের কোনো কিছু নাকি মন্দ কিছু? দুর্নাম মানে কি মন্দ নাম। আমরা যদি বলি দুর্বার, দুর্মল কার কবিতা বলো তো? দুর্মল কার কবিতা? সুকান্তের কবিতা। সুকান্ত নাই তোমাদের পাঠ্য? কেন পারো না? সুকান্ত হচ্ছে সুকান্তের একটা বিখ্যাত কবিতা। সুকান্তের অনেকগুলা কাব্যগ্রন্থ আছে, যেমন হরতাল অভিযানের পূর্বাভাস শুনে মিঠা করা চা খেয়ে ছাড়পত্র গীতিগুচ্ছ কাব্য পড়ে সুকান্তের চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ দেশে এখন আকাল চলছে। সবই কার লেখা? হরতাল অভিযানের পূর্বাভাস শুনে মিঠে করা চা খেয়ে ছাড়পত্র গীতিগুচ্ছ কাব্য পড়ে সুকান্তের চোখে ঘুম নেই। কেন ঘুম নাই? কারণ দেশে এখন আকাল চলছে। বোঝা গেল বিষয়টা? গান আছে না, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, একটা গান আছে না, তোমার চেহারা এত খারাপ না দেখায় ভালো ছিল। দেখো এখানে যেটা বলছিলাম, তাহলে এই দূরত্ব বোঝাইলে দীর্ঘকার, অন্য ক্ষেত্রে কি হয়, রস্যকার হয়। ঠিক আছে? আচ্ছা, এখন বানানের ক্ষেত্রে আমরা কিন্তু খুবই সমস্যায় পড়ি। একটা হচ্ছে করে শিকার কি, আর হচ্ছে ক দীর্ঘ ইকার কি। এই কি এবং কি নিয়ে আমরা যে কি সমস্যায় পড়ি সেটা আর কি বলবো। এই শব্দটা যদি কাউকে লিখতে দিই, এখন যে বাক্যটা তোমরা লিখো যে কি এবং কি নিয়ে আমরা যে কি সমস্যা করি সেটা কি করবো, এটা কিন্তু অনেকে এটা ভুল করবে। অনেকে ভুল করবে না? কেন ভুল করবে? কোথায় রস্যই দিবা, কোথায় দীর্ঘ ইকার দিবা। এখন আমরা একটা সিস্টেম করবো এরকম, যে ধর আমি প্রশ্ন করলাম, তুমি কি চাবে? উত্তর দেওয়া যায় হ্যাঁ দিয়ে অথবা না দিয়ে, অন্য কোনো ভাবে উত্তর দেওয়া যায়? তুমি তো দিলা, ইশারা দিয়ে কাজ চালানো যায়, না কথা বলার দরকার নাই। তার মানে তোমার হ্যাঁ না কিছু বলার দরকার নাই, শুধু ইশারা দিলে কিন্তু কাহিনী ঘটে যাবে, তাই না? এখন যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তোমার নাম কি? সুমাইয়া। এরকম বললে কি হবে? নাকি সুমাইয়া কথাটা বলতে হবে? তার মানে তথ্য দিতে হয়। কি দিতে হয়? তথ্য দিতে হয়। এখন তার মানে এখানে কি হবে, দীর্ঘ ইকার হবে। যেমন যদি আমরা এরকম বলি যে আপনি কি খান, উত্তর কি দিতে হবে, হ্যাঁ অথবা না। কিন্তু আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে আপনি কি খান, আমাকে বললে আমি বলবো ভাত খাই। কিন্তু কেউ যদি শাকিব খানকে গিয়ে বলে আপনি কি খান, আমি শাকিব খান। কথা বোঝা নাই? শাহরুখ খানকে বলবে আমি শাহরুখ খান। তাহলে তথ্য দিতে হয়। কি দিতে হয়? তথ্য দিতে হয়। ঠিক আছে? এখন গত পরশু দিন ধরো প্রথম আলো নিউজ করছে কি, যে রুনা খান রাতে কি খান। ঠিক আছে? এখন মানুষের তো খারাপ, সেখানে প্রশ্ন করছে যে খান মানে খানের পরে কি কি দেওয়া যাবে না, খানের পরে কিন্তু কি দেওয়া যাবে না, আর এটা শুনতে খারাপ শোনা যাবে। বলতে হবে রুনা খান রাতে কি খান, কিন্তু এটা না বলে কেউ যদি খান তা আগে বলে পরে কি বলে,
এটা কিন্তু শুনতে ভালো লাগবে না। সুতরাং বাংলা ভাষার কিছু সৌন্দর্য আছে, মানে কিছু শব্দ আছে যেগুলো উল্টাপাল্টা বলা যায় না। আচ্ছা দেখো যেটা বলছিলাম, তাহলে আমরা সবসময় খানটা কোথায় দিব? লাস্টে দিব। এবং কিটা কোথায় দিব? আগে দিব। আমরা কিন্তু খানের পরে দিব। হ্যাঁ, আচ্ছা এরকম কিছু আগে পরে সমস্যা আছে। হ্যাঁ, তো দেখো যেমন আমরা একটা বিষয় দেখো, খুবই মজার সমস্যা। এটা হলো না শেষেও থাকতে পারে, না কোথায় থাকতে পারে, না শুরুতে থাকতে পারে। এখন শুরুতে থাকলে কোনো সমস্যা নেই, শেষে থাকলে সমস্যা। কিরকম? যেমন আমি যদি বলি নারাজ, আমি যদি বলি নাবালক, আচ্ছা এই যে না যে একসাথে দিছি কোনো সমস্যা। কিন্তু তুমি যদি বলো যে আমি তোমাকে পাবনা, আমি ভাত খাব না, সেখানে যাব না, কি হয়েছে এগুলা বাক্য? তাহলে না যদি শেষে থাকে একসাথে যুক্ত করা যাবে? আমি তোমাকে পাব না, এটা কিছু হয়েছে? কি বলতে হবে? জরিনা আমি তোমাকে পাবো না, তাহলে আমি ভাত খাবো না, আমি সেখানে যাব না। তাহলে আমরা কি জানলাম? যে লেখো না শুরুতে থাকলে যুক্ত হয়, কিন্তু শেষে থাকলে যুক্ত হয় না। ঠিক আছে? সুপর্ণ ইসলাম বলছে যে ভাইয়া আপনার কি বিসিএস হয়েছে? না সুপর্ণ, সুবর্ণ, সুবর্ণ হচ্ছে তোমার কিন্তু তৎসম শব্দ হবে। কেন বলতো? কারণ বর্ণ শব্দে মূর্ধন্য আছে, মূর্ধন্য থাকলেই তৎসম। যত শব্দে মূর্ধন্য আছে সবগুলোতে তৎসম। চাণক্য মানিক মানিক জলবন্মন বেনবিনা কঙ্কন গণিকা কোননি বিপনি গণিকা আপন লাবণ্য মানি নিপুণ বনিতা বাণী ঘন কোন ভান কোন শান কর্ণাক বিনা কন্ন বাংশিক কন্নিক কন্তন কখনি বণিক। এই 42টা শব্দে মূর্ধন্য হয়। হ্যাঁ, আরেকটা বিষয় সুবর্ণ যদি কেউ বলে তাহলে সু মানে ভালো, এটা হলো এটা তো আ সু বিনি তৎসম উপসর্গ। বুঝা গেল বিষয়টা? আচ্ছা এবার দেখো তাহলে না নিয়ে কি আর সমস্যা হবে? তবে এই নাটা যদি আবার পাশাপাশি দুইটা না একসাথে থাকে তখনও কিন্তু নাকে যুক্ত করা যাবে না। কেন? তুমি মনে করো গানে বলতেছে, একটা গান আছে না, না না চলে যেও না, একা থাকতে পারবো না, সাথী ছাড়া জীবন বাঁচে না, খুব রোমান্টিক গান, আমাদের সময় আমরা শুনতাম। এখন কেউ যদি বলে না না চলে যাও না, এটা না বলে বললো না না চলে যাও না, সে কি তার নানা হয়? তাহলে না যখন পাশাপাশি থাকে তখন কি যুক্ত করা যাবে দুইটা না একসাথে থাকলে? নাকি দূরত্ব রাখবা? এরকম বানানে কিছু ব্যাপার আছে। যেমন ধরো আমরা দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি বসে? হাইফেন বসে। কি বসে? হাইফেন বসে। তুমি বললা বইপত্র, একসাথে লিখবা নাকি মাঝখানে হাইফেন দিবা? স্বামী স্ত্রী কি দিবা? হাইফেন দিবা। একবার নীলক্ষেতে বিসিএস এর ক্লাস নিচ্ছি, এক আপু লিখছে যেমন দ্বন্দ্ব সমাস, যেমন মিলনার্থক দ্বন্দ্ব, যেমন স্বামী স্ত্রী, এখন উনি স্বামী লিখে নিচে লিখছে স্ত্রী। আমি বললাম যে আপু আপনি স্বামীর নিচে নামাই দেন, না হলে স্ত্রীর উপর উঠে দেন। বুঝলাম। আমি বললাম দ্বন্দ্ব সমাস সবসময় পাশাপাশি বসে, মানে স্বামী স্ত্রীকে আপনি পাশাপাশি রাখেন কিন্তু মাঝখানে একটা কুলবালিশ দিয়ে দেন। স্যার এবারও বুঝলাম। আমি বললাম মাঝখানে একটা হাইফেন দিয়ে দেন, কারণ দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি বসে? হাইফেন বসে। তো ওই আপুকে জীবনে আর ওটা ভুলবে? কথা কি বুঝতে পারছো? আরেকবার নীলক্ষেতে হাঁটতেছি, হঠাৎ করে এক আপুর সাথে ধাক্কা লাগছে, বলে রাস্তাঘাটে চলেন, দেখে চলতে পারেন না? আমি বললাম যে আপু আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন, আমিও আপনাকে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেখে যেটা দুইজনে মিলে করে বেঁধে আসবো। এটা করে আর সে কোনো কথা বলে না, চলে গেছে। দেখো রাস্তার মধ্যে দাঁড়ায় কিন্তু তার একটা সমাজ শিখে দিলাম। কারণ এই যে কোলাকুলি এদিকে একা করা যায় দুইজন, তাহলে এটার নাম কি? বেতিয়ার করবি। ধাক্কা দেখে ধাক্কা দেখা যে এদিকে একজনের কারণে কি দুইজনে, তার মানে কি বেতিয়ার করবি। তুমি বললা স্যার ওই ছেলেটা আমার দিকে তাকাইছে, তুমি কেমন বুঝলো? তুমিও তাকাইছো, মানে দেখায় দেখায় যে ক্রিয়া, দেখা দেখে এটার নাম কি? বেতিয়ার করবি। তাহলে তুমি তার চোখের দিকে তাকাইছো, সেও তাকাইছে, তাহলে চোখে চোখে যে দেখা এটার নাম কি? চোখে চোখে, তার মানে কি? বেতিয়ার করবি। তাহলে দেখো তার মানে রাস্তাঘাটেও আমরা পড়াই নাকি শুধু ক্লাসে পড়াই? একবার গেছি কুমিল্লাতে, কুমিল্লার কেউ কেউ নাই? একজন অবশ্যই কুমিল্লা থাকবে না, মানে কুমিল্লা নোয়াখালী পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু 14 গ্রামের টিচার আছে 24 লাখ, শুধু টিচার, ছাত্র বাদ দেও মিয়া। কুমিল্লা 14 গ্রামের, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আছে 24 জন। তো কুমিল্লাতে বিয়ে দাওয়াতে গেছি, এখানে একটা নিয়ম আছে, আমার পাশে মনে করে কয়েকজন মেয়েরা বসছে। তো চিন্তা করলাম যে এখানে তো আমি টিচার, কেউ জানে না, দুষ্টামি করলে কোনো সমস্যা নাই, ক্লাসে তো আমরা বলতে পারি আমাদের একটা পার্সোনালিটি আছে, ভাবসাব নিয়ে থাকতে হবে। তো বললাম যে এক্সকিউজ মি আপু আপনারা কোন কলেজের? আমরা সরকারি মহিলা। আমি বললাম আপনাদের মধ্যে বেসরকারি মহিলা কারা? কি উল্টা পাল্টা বলেন, আমরা কুমিল্লা সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট। বললাম যে দেখেন আপু বিশেষণ পদ আপনি এইখানে দিবেন,
তার পরবর্তী পদকে মডিফাই করে। আপনারাই বললেন কুমিল্লা সরকারি মহিলা কলেজ, তার মানে বোঝা গেল আপনি তো বললেন সরকারি মহিলা, মহিলারা তো সরকারি হয়ে গেল। আপনার বলা উচিত কুমিল্লা মহিলা সরকারি কলেজ। তাহলে কলেজ সরকারি নাকি মহিলা সরকারি? তাহলে কি বলা উচিত? কুমিল্লা মহিলা, তারপরে কি সরকারি, তারপরে কি কলেজ। পরে ইংলিশের একজন স্যার আসছে, এসে বলছে দেখেন আমি স্যার যেটা বলছে ঠিকই বলছেন। পরে আমি ভিজিটিং কার্ড দিয়ে বললাম যে আপু বাংলায় যে কোনো সমস্যা হলে মানে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু একটা নিয়ম পরে আসছি কেন, কারণ বিশেষ অবস্থা। আচ্ছা বলো তো, খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ? গরুর খাঁটি, কারণ দুধ খাঁটি না গরু খাঁটি? কিন্তু তুমি যেটা বলছো এটাও ঠিক না। কেন বলো তো? কারণ সব গরু দুধ দেয় না, সব গরু যদি দুধ দিত আমাদের দুধের অভাব হতো। গাভী শুধু দুধ দেয়। তোমার বলা উচিত গাভীর খাঁটি দুধ। কি বলা উচিত? তুমি বলো যে সারাদিন যদি বলো সে 1 ফোঁটা দুধ দিবে, তুমি 7 গরু একটা ধরে নিয়ে আসো, সারাদিন বলে 1 ফোঁটা দুধ দিবে। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, এটাই সায়েন্স। নাকি খান বলছে না এটাই সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অনেক বিষয় জানলাম। আসলে বাঁচতে হলে কি জানতে হবে? ব্যাকরণ। তাহলে আমাদের এই বিষয়গুলো কিন্তু আমরা ভুল করি পরীক্ষার হলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমাজবদ্ধ যেটা বললাম, সমাজবদ্ধ শব্দ কিন্তু একসাথে বসে। সমাজবদ্ধ শব্দ কি বসে? একসাথে বসে, ঠিক আছে? আচ্ছা, তো একটা বিষয় বলি, তোমরা যেহেতু দীর্ঘ সময় সামনে বাকি আছে, তোমরা এই যে 9-10 এর যে নতুন বইটা আছে, ওই বই থেকে কিছু টপিক তোমাদেরকে পড়তে হবে। বিশেষ করে ওই 9-10 এর বই কিছু এমসিকিউ আছে, দেখা প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা করে, এগুলো পড়ে গেলে সরাসরি প্রশ্ন কমন পড়বে। এবারে পরীক্ষাটা একটু কঠিন হবে, কেন বলতো? কারণ সবাই যেহেতু দীর্ঘ সময় পাচ্ছে, এই জন্য পরীক্ষাটা একটু কঠিন হবে। আরেকটা কারণে কঠিন হবে, কারণ বলতো কোন কারণে? না, কারণ এবার তোমরা পরীক্ষা দিবা। তোমরা যে কাজ করতে যাবা, তোমাদের সময় করোনা আসে, তোমাদের সময় পরীক্ষা হবে কি হবে না, ডিসিশন নিতে দীর্ঘ সময় লাগে, তোমাদেরকে তোমরা মনে করো এই জীবনে এই 2020 সালে তোমরা পরীক্ষা নিয়ে যত টেনশন করছো, আমার মনে হয় জসিম তার বইয়ের ব্লাড নিয়ে এত টেনশন সিনেমাতে করে, আর শাবানা তার সেলাই মেশিন নিয়ে মানে গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করার পরে এত টেনশন কোনোদিন করে না। তোমরা যতটা টেনশন এবার পরীক্ষা নিয়ে করছো, লাস্টে কি হয়েছে? পরীক্ষায়। বুঝতে পারছো? তার মানে এটা হতেই পারে তোমাদের, কিন্তু আসলে জিনিস মনে রাখবা, রবীন্দ্রনাথের একটা কথা আছে, সত্য যে কঠিন, কঠিনের আমি ভালোবাসিলাম। মানুষ কিন্তু সহজকে ভালোবাসে নাকি কঠিনকে ভালোবাসে? বলো, কাকে ভালোবাসে? সহজকে ভালোবাসে। মানুষ সবসময় কঠিনকে ভালোবাসে। আচ্ছা বলো তো, যে নর্মালি ধরো ন্যাশনালে চান্স পাওয়া কঠিন নাকি তোমরা যে কোচিং করতেছো এখানে চান্স পাওয়া কঠিন? এখানে কঠিন না, তাহলে এটার জন্য কেন চেষ্টা করতেছো? মনে করো মানুষ বেগুন খায় আবার গাছ উল্কায়। একজন জিজ্ঞেস করছে যে আচ্ছা গাছ উল্কাও আবার বেগুন খাও কেন? বলছে যে বেগুন খাইলে দুইটা মজা, একটা হচ্ছে বেগুন খাওয়ার সময় একটা মজা, একটা হচ্ছে চুলকানোর সময় আরো মজা। চুলকানো কিন্তু আসলে মজা, তুমি একটু খেয়াল করে দেখো, মানে ওই সময় কিন্তু ভালো লাগা একটা কাজ করে, ঠিক আছে? তাহলে তুমি এই যে কষ্ট করে পড়াশোনা করতেছো, এখন এই জিনিস তোমার কাছে কখন ভালো লাগবে? যখন তুমি চান্স পাবা, তোমার একটা ভালো অবস্থানে যাবা। তোমাদের পিতা আমাকে এত কষ্ট করে করোনার মধ্যে টাকা পয়সা দিয়ে কেন ভর্তি করাইছে? ধরেই নিচ্ছে যে মেয়েটা তো নিশ্চয়ই চান্স পেয়ে গেছে, চান্স পেয়ে গেছে মানে ভবিষ্যৎ উজ্জ্বল, এছাড়া তো মনে করো একটা ভবিষ্যৎ এগুলা। এখন মনে করো যদি চান্স কোথাও না পাও, অন্তত 2-3 লাখ টাকা ফার্নিচার অনেক কিছু দিয়ে দিতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তুমি যদি চান্স পাও, তোমার নিজের লাইফটা কিন্তু নিজেই করতে পারবে। মানুষটা সবসময় কি চায় যে তার সর্বোচ্চ মেধাটা কাজে লাগুক। এবং সফলতা কাকে বলে? মানুষ যদি তার জীবনে তার সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে যেতে পারে, এটা নামে কি সফলতা। এই জন্য যেটা করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। তোমরা আগামী ক্লাসে যে কাজটা করবা, আমার সাথে যদি ক্লাস থাকে, তোমাদের এর আগে ক্লাস নিতে কোন স্যার? আচ্ছা, তো আমি যদি আসি তাহলে তোমরা যেটা করবা, আমাদের যেটা বললাম যে ব্যাকরণ এমসিকিউ, আমিনুলস ব্যাকরণ এমসিকিউ কিন্তু অনেকেরই বই আছে, আমার নামটা উপরে দেখে নিও যে আমিনুলস ব্যাকরণ এমসিকিউ, ওটা দেখে নিবা। তো সেটা স্বপ্ন প্রকাশন থেকে প্রকাশিত, নিয়ে আসবা। আমি একটু বইটা দাগাই দিব যে কোন কোন চ্যাপ্টার গুলা পড়বা। কারণ শোনো, মানুষ অনেকে আছে তোমাদের 16 ঘন্টা পড়বে তারপরে ফেল করবে, অনেকে আছে 6 ঘন্টা পড়বে সে পাস করবে। কেন বলো তো? কারণ পড়াশোনাটা একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। কেউ যদি বলে এই আধুনিক যুগে এসে কেউ যদি বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সে একটা গাধা। পরিশ্রম কখনো সৌভাগ্যের প্রসূতি না, কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। মানে পরিশ্রম যদি সৌভাগ্যের প্রসূতি হইতো, তাহলে এই যে লোকটা, আমাকে ধরো অন্যভাবে নিও না, কথাটা বোঝার জন্য বলছে, রিক্সা চালায় তারাও মানুষ, তারাও আমাদের সমাজের লোক। কিন্তু একটা মানুষ সারাদিন যে রিক্সা চালায়, সে কি কম পরিশ্রম করে নাকি বেশি? কিন্তু সে কি অনেক টাকা পয়সা ইনকাম করে? সারাদিন হয়তো 500 টাকা 1000 টাকা। কিন্তু আমি ধরো একটা প্রোগ্রামে কাজ করি, সেইখানে
যত ঘন্টা ক্লাস নেই, কতগুলো রেকর্ড হচ্ছে, অনেক কথা নাম মেনশন করতে পারতেছি না, ওখানে আমাদের প্রতি ঘন্টার জন্য 5,000 টাকা দেয়। আমি বরিশালে ক্লাস নিতে চাই, বরিশালে সিটিতে সুমন ভাই চালাই, মানে আমি জাস্ট একবারে ফ্রাঙ্কলি বলতেছি, কারণ মিথ্যা বললে তো আমার রিজিকটা মনে করো যে খারাপ হয়ে যাবে। ওখানে ধরো একদিন আমি ক্লাস নিয়ে আমাকে 12,000 টাকা দেয়। আবার আসা যাওয়ার চেয়ে তোমার হচ্ছে সুন্দরবনে যাই বা অ্যাডভান্স জানায় নিয়ে যায়, সেটা টিকিটও সে দেয়, আবার খাবারের লিখে সে দেয়। এখন কথা হচ্ছে আমি কি রিক্সাওয়ালার সাথে বেশি পরিশ্রম করতেছি, কিন্তু আমার পরিশ্রমটা কি কৌশলগত পরিশ্রম। আবার মনে করো আরো যারা নিজেকে অনেক উন্নত করে ফেলছে তার তো আরো বেশি, কথা বোঝা নাই? আজকে খালি কোকা কোলার বোতলটা সরাই ফেলছে 33,000 কোটি টাকা লস হয়ে গেছে একটা কোম্পানির কাছে, আর সরাইছে। আর তুমি সারাদিন কোকা কোলা ভাঙো, কোম্পানি না কেন? তোমার অবস্থানটা ওই লেভেলে যায় না এখন। তাহলে তোমরা কি আজকে থেকে গাধার মতো পরিশ্রম করবা নাকি কৌশলগত পরিশ্রম করবা? তাহলে 99 কি 32টা টপিক পড়বা নাকি হচ্ছে ওখান থেকে ঢাকায় 16 থেকে 18টা ভালো মতো পড়বা? আচ্ছা, যদি আমার এমন না যে আমি যদি একটা এমসিকিউ বইটা তোমার কিনতে হবে এমন না, যদি ওইটা না কিনো অন্তত 99 বইটা নিয়ে আসবো, ওই বইটা তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো আমার আজকে হঠাৎ করে ক্লাস দিচ্ছে, তো আমার আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য আজকে ক্লাসটা একটু সংক্ষিপ্ত করতেছি। তোমাদের সাথে ক্লাস নিয়ে ভালো লাগছে, অনেক কথা বলছি, আমার কথা কেউ মাইন্ড করো না, তোমরা বয়স আমার অনেক ছোট। তোমরা যখন ধরো স্কুলে গেছো তখন আমি মনে করো যে আমার এসএসসি পাস করা, তোমার এসএসসি কততে? 18তে। আচ্ছা, ক্লাস 1 এ পড়তে কোন বছর তাহলে? ক্লাস 1 এ কি 2006 পড়ছো? আর আমি 2003 এ হচ্ছে এসএসসি পাস করছি। ওই কোন স্কুলে গেছো কেউ? আমাকে দেখলে বিশ্বাস হয় না? আচ্ছা, আচ্ছা, এটা হতেই পারে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তাহলে মোটামুটি এই জন্য অনেক কথা বলছি খোলামেলা, অন্যভাবে নিও না। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে তাহলে এই বইটা অবশ্যই নিয়ে আসবো, দেখাই দিব। হ্যাঁ, ঠিক আছে? তোমার মনে হয় রাতে ঘুম কম ঠিক আছে, আগে সুস্থ, এখন থেকে প্রস্তুতি নিলে, এই বাচ্চারা বলছে এখন থেকে প্রস্তুতি নিলে কত ঘন্টা পড়তে হবে স্যার? এই শোনো জিনিয়া, সেটা হচ্ছে যে মানে এটা ডিপেন্ড করে কার উপরে? নিজের উপরে। অনেক মানুষ আছে দেখবা খায় না, তারপরে দিন দিন মোটা হচ্ছে, কারণ তার এরকম বিষয়টা। তো আসলে ন্যূনতম তোমার 6 থেকে 8 ঘন্টা পড়া উচিত, ঠিক আছে? ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা, মানে কোয়ালিটি টাইম, মানে পড়ার মতো পড়া। এখন পড়তে বসে কি মেসেজটা দিল এরকম, তুমি যখন পড়তে বসবা তোমার দুনিয়া সবকিছু, মানে কি তুমি এখন পড়তে বসছো মানে কি? একটা জিনিস মনে রাখো আজকে থেকে, বলো তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? তুমি নিজে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তোমার নিজের কাজ মিয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? যে সময়টা তুমি তোমার নিজের কাজে লাগাও। কথা কি বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করো। অনেক কথা বলছি, আমার কথা কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে এখানে